মামা, আমি তাহলে যাই। ওকে যা, আর মন দিয়া লেখাপড়া কর। ওখানে গিয়া আবার কোনো ঝামেলা করিস না। মামা। মামার কাছ থেকে বিদায় নিয়ে বাসে উঠে গেলাম। হয়তো ভাবছেন বাসে উঠে কোথায় যাচ্ছি, তাহলে শোনেন। বাসে উঠে ঢাকায় যাচ্ছি, কারণ সেখানে সবচেয়ে বড় ভার্সিটিতে চান্স পেয়েছি তাই। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি আব্দুল আলিম। পরিবার বলতে একটা মামা আছে, আর বাকি পরিচয় না হয় গল্পের মধ্যে জানেন। বাসে উঠে বসে বসে মোবাইল ফোন টিপছি, তখন খেয়াল করলাম একটা বোরকা পরা মেয়ে আমার পাশে এসে দাঁড়ালো। মেয়েটা এমনভাবে দাঁড়ালো দেখে মেয়েটাকে বললাম, কিছু কি বলবেন? জি, জানালার পাশের সিটটা আমার, যদি যাওয়ার জন্য রাস্তা দিতেন। বাহ, মেয়েটার কণ্ঠ তো অনেক মিষ্টি, মনে হচ্ছে কোকিল গান গাইছে। মেয়েটার দিকে এক নজর তাকালাম। মেয়েটার হাত দেখে বুঝলাম মেয়েটা তেমন উজ্জ্বল চেহারার না, তবে মেয়েটার চোখ দুটো টানা টানা আর মায়াবী, যে কেউ প্রথম দেখায় কাশ খাবে। আমি মনে হয় খেয়েছি। মনে মনে আমি এগুলো ভাবছি, তখন মেয়েটা আমার ভাবনায় ছেদ ঘটিয়ে বলল, আপনি এভাবে আমার দিকে না তাকিয়ে কষ্ট করে উঠে আমাকে আমার সিটে যাবার জন্য রাস্তা দেন। মেয়েটার কথায় একটু লজ্জা পেলাম। তারপর মেয়েটাকে বললাম, জি। আমি আমার সিট থেকে উঠে যেতেই মেয়েটা তার সিটে গিয়ে বসলো। তারপর আমি আমার সিটে গিয়ে বসলাম। তারপর কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনতে শুরু করলাম, আর মেয়েটার দিকে আর চোখে তাকাতে লাগলাম। একটু পর মেয়েটাকে বললাম, কোথায় যাবেন? ঢাকা। আপনি? আমিও। কি করতে ঢাকায় যাচ্ছেন? ঢাকাতেই আমার বাসা। ও, তাহলে রাজশাহী কি করতে এসেছিলেন? রাজশাহীতে আমার ফুপুর বাসা, তাই বেড়াতে এসেছিলাম। ও আচ্ছা, আর আপনার নামটা কি জানতে পারি? অনামিকা। আপনার? নাইস নেম। আর আমার নাম আব্দুল আলিম। ধন্যবাদ। আর আপনার নামও অনেক সুন্দর। ধন্যবাদ। অনামিকার সাথে এভাবে গল্প করতে করতে ঢাকায় চলে এলাম। তারপর দুজনে একটা বাস স্ট্যান্ডে নেমে গেলাম। আল্লাহ হাফেজ। তোমার সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। আমারও অনেক ভালো লাগলো। ওকে, আল্লাহ হাফেজ। অনামিকা একটা রিক্সা নিয়ে চলে গেল। আমি একটা রিক্সা নিয়ে আমি যেখানে বাসা ভাড়া নিয়েছি সেখানে চলে এলাম। এসে বাসার মালিকের কাছ থেকে চাবি নিয়ে আমি যে রুমটা নিয়েছি সে রুমে চলে এলাম। রুমে এসে মামাকে ফোন করে বলে দিলাম যে আমি ঢাকায় চলে এসেছি। তারপর আমার ব্যাগ থেকে সব কিছু বের করে সাজিয়ে নিলাম। অনেক জার্নি আর রুম সাজাতে সাজাতে অনেক ক্লান্ত হয়ে পড়লাম, তাই দিলাম এক ঘুমে সন্ধ্যায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর ঢাকা নামের ব্যস্ত শহরটা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর হোটেল থেকে কিছু খেয়ে আর কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বাসায় চলে এলাম। এসে আবার দিলাম ঘুম। পরের দিন সকালের দিকে মুয়াজ্জিনের মিষ্টি মধুমাখা আজানের ধ্বনিতে ঘুমটা ভেঙে গেল, তাই ঘুম থেকে উঠে নামাজ পড়ে এক কাপ চা বানিয়ে ছাদে গেলাম। রুমটা ছাদের উপর থাকায় ছাদে আসতে কোনো সমস্যা হলো না। একটু পর সূর্যের অক্তিম লাল আভা ফুটে উঠল। এই মুহূর্তটা কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক সুন্দর লাগে। কিছুক্ষণ সূর্যের লাল আভার দিকে তাকিয়ে থেকে রুমে চলে এলাম। এসে খাওয়ার জন্য ভাত আর ডিম ভাজি করে খেয়ে নিলাম। তারপর ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হলাম। রেডি হয়ে রাস্তায় এসে ভার্সিটি যাওয়ার জন্য একটা রিক্সা নিয়ে রওনা দিলাম। 15 মিনিট পর ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই কয়েকটা থাপ্পড় আমার গালে পড়ল। ভাবছেন হঠাৎ থাপ্পড় কেন পড়লো আর কেই বা মারল? তাহলে চলেন একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আমি যখন গেট দিয়ে প্রবেশ করছিলাম তখন কারো পায়ের সাথে পা বেঁধে একটা মেয়ের উপর পড়ি, তাই মেয়েটা রেগে কয়েকটা থাপ্পড় মারল। ছোট লোকের বাচ্চা, ভিখারির বাচ্চা, চোখ খুলে বাসায় রেখে এসেছিস নাকি? ছি, কি ময়লা পোশাক পরে আসছে। আমার তো দেখে বমি চলে আসছে। কোথা থেকে যে এগুলো আসে কে জানে।
আর এই ভার্সিটির শিক্ষকগুলোর রুচি বলতে কিছু নেই। কোথাকার ডাস্টবিন থেকে উঠে আসা স্টুডেন্ট গার্লকে ভর্তি নিয়ে নেয়। সত্যি এখানে শিক্ষকদের রুচি বলে কিছু নেই। সরি, হঠাৎ কারো পায়ের সাথে পা বেঁধে আপনার উপর পড়ে গেছি। আমার এত সুন্দর পোশাক নোংরা করে দিয়ে সরি বলা হচ্ছে। ভিখারির বাচ্চা, তোর সরি তোর কাছেই রাখ। ভিখারির বাচ্চা, এই পোশাকের দামে তোর পরিবার 1 মাস চলবে, আর তুই আমার এত দামি পোশাক নোংরা করলি। আমার সবচেয়ে পছন্দের পোশাক নোংরা করলি। তোর জন্য আমার এই পোশাক আর পরা হলো না। এই পোশাক আজকে গিয়ে ডাস্টবিনে ফেলতে হবে। এখন তোকে কি যে করতে মন চাইছে বুঝতে পারছি না। মনে হচ্ছে তোকে খুন করে ফেলি। সরি, আমি তাহলে এখন যাই। আর আপনি ভাবতে থাকেন, যখন বাবা শেষ হবে তখন নয় আমাকে এসে বলবেন যে আমাকে কি করবেন। ভিখারির বাচ্চা, তোর তো সাহস কম না? জানিস আমি আমার সাথে রাখতে আসিস না। আমার সাথে লাগতে এলে তোর জীবন বরবাদ করে ছেড়ে দিব। মেয়েটার এইরকম হুমকি দেখে আমি এবার অনেকটা ভয় পেয়ে গেলাম। শহরে মেয়েরা অনেক কিছুই করতে পারে, আর না জানি আমার সাথে কি করে। ভয় পেয়ে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। মেয়েটা আর কোনো কথা না বলে রাগে কটমট করতে করতে চলে গেল। আমিও ওখান থেকে এসে ক্লাসরুম খুঁজে ক্লাসের ভিতরে গিয়ে শেষ বেঞ্চে বসে পড়লাম। ভার্সিটিতে এসে একটা জিনিস ভালোভাবে খেয়াল করলাম, সেটা হলো পোশাক। কারণ এখানে সবাই দামি দামি পোশাক পরে আছে, একমাত্র আমি ছাড়া। একটু পর ওই রাগী মেয়েটাকে দেখলাম একটা মেয়ের সাথে কথা বলতে বলতে আমাদের ক্লাসের ভিতরে এলো। মেয়েটা মনে হয় ওই মেয়েটার বান্ধবী হবে। রাগী মেয়েটা আমাকে ক্লাসে দেখে আমার দিকে রাগীভাবে তাকালো। তারপর একটা বেঞ্চে গিয়ে ওই রাগী মেয়েটা আর ওর সাথে থাকা মেয়েটা একসাথে বসে পড়ল। একটু পর ক্লাসে স্যার এলো। আমি উঠে স্যারকে সালাম দিলাম। হঠাৎ সবাই হাসতে শুরু করলো। হঠাৎ এদের এভাবে হেসে ওঠার কারণ বুঝতে পারলাম না। স্যার সবাইকে চুপ করতে বলে আমার সালামের উত্তর দিলেন। থেকে তোমার পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি মধ্যবিত্ত পরিবার থেকে এসেছো। জি, এখানে পড়তে গেলে তো অনেক খরচের ব্যাপার। তো তোমার পরিবার কি সেই খরচ চালাতে পারবে? ইনশাল্লাহ পারবে। বসো, আর তোমরা আমার পরিচয়টা জেনে নাও। আমি তোমাদের বাংলা টিচার, নাম সিদ্দিকুর রহমান, আর বাসা ভার্সিটি কিছু দূরেই। ওকে স্টুডেন্ট, আজ ক্লাস এখানেই শেষ করছি। স্যার চলে গেলেন। নিশ্চয় আপনারা ওদের আগ্রহে অঙ্কের মেয়েটার নাম জানার জন্য অপেক্ষা করছেন, তাই না? তাহলে শান্তভাবে একটু বসেন। কি বসেছেন তো? আমার মনে তো হচ্ছে বসে গেছেন, কারণ আপনারা অনেক ভালো। এবার আপনাদের আগ্রহে অবসান ঘটিয়ে বলেই দিই, মেয়েটার নাম মায়া। যেমন নামটা সুন্দর, ঠিক মায়া অনেক সুন্দর। মায়ার রূপে যেন মায়া মিশে আছে। আমি তো প্রথম থেকেই ভালোবেসে ফেলেছি, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আজ প্রথম দিন, পরিচয় দিয়ে ক্লাস শেষ হলো। ক্লাস শেষ করে বাসায় চলে এলাম। এসে খাবার জন্য খাবার রান্না শুরু করে দিলাম। ভাত রান্না করলাম না, কারণ সকালে রান্না করা ভাত আছে, তাই শুধু ডিম ভাজি করলাম। তারপর গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে নামাজ আদায় করে ঘুরতে বের হলাম। মেন উদ্দেশ্য ঘোরা না, মেন উদ্দেশ্য হলো কাজ খোঁজা। তাই কাজ খুঁজতে শুরু করলাম। এক জায়গায় গিয়ে বললাম, আসসালামু আলাইকুম স্যার, আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম, এসো। আর কি চাই? আপনাদের রেস্টুরেন্টে কি কোনো লোক লাগবে? একটা লোক লাগবে। তোমার কাছে লোক আছে নাকি? জি আমি করব, তবে তবে কি?
আমি বিকেল থেকে রাত পর্যন্ত কাজ করতে পারবো। সকালে কি করবা? ভার্সিটিতে পড়ি, তাই ভার্সিটিতে যাব। ওকে, তোমাকে জব দিতে পারি, তবে তোমার বেতন 7,000 হবে। করলে বলো, না করলে যেতে পারো। নেই মামার চেয়ে কানা মামা অনেক ভালো, তাই বললাম জি স্যার করব। ওকে, আর তুমি কখন থেকে কাজ শুরু করবে? আগামীকাল থেকে। ওকে। জি। তারপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে এলাম, অনেক খুশি হলাম আর মনে মনে বললাম যাক, তাহলে একটা কাজ ঠিক হলো। এখন আমার পকেটেও কিছু টাকা আসবে, আর সবচেয়ে বড় কথা, এখন মামাকেও টাকা কম দেওয়া লাগবে। মামা আমার জন্য অনেক কিছু করেছে, আর বেশি কিছু করতে দেব না ইনশাল্লাহ। এখন ভাবছেন রেস্টুরেন্টে যাওয়া মাত্রই কিভাবে কাজ পেয়ে গেলাম। আরে ভাই, এটা ঢাকা শহর, এখানে কোনো জিনিস সহজে পাওয়া যায় না। আর আমিও এই রেস্টুরেন্টে সহজে কাজ পাইনি। আমি যে রেস্টুরেন্টে কাজ পেলাম, সেই রেস্টুরেন্টে আসার আগে অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরেছি, কিন্তু ওগুলোতে কোনো কাজ পাইনি। যখন মনে মনে বলছিলাম আর এই রেস্টুরেন্টে গিয়ে দেখব, যদি কোনো কাজ পেলে পাবো, না হলে অন্য কাজ খুঁজবো। কিন্তু ওখানে গিয়েও পেলাম না। যখন ওখান থেকে মন খারাপ করে চলে আসছিলাম, তখন ওই রেস্টুরেন্টের ম্যানেজার এই রেস্টুরেন্টের ঠিকানা দিল, তাই এখানে আসা। আর বাকিটা তো আপনারা শুনলেন। রেস্টুরেন্ট থেকে বের হয়ে আর কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। পরের দিন ভার্সিটির ভিতরে যেতেই মায়া বলল, এই খ্যাত, এখানে আয়। জি, আমাকে বলছেন? এই ভার্সিটিতে তুই ছাড়া আর কোনো খ্যাত আছে নাকি? জি না, আর কিছু কি বলবেন? তোকে তো কিছু বলার জন্যই ডাকলাম। জি, কি বলবেন বলেন। আমাদের জন্য ফুচকা নিয়ে আয় তো। এখানে ফুচকা পাবো কোথায়? বাইরের দোকান থেকে নিয়ে আয়। আচ্ছা, আর টাকা দেন। তোর টাকা দিয়ে নিয়ে আয়। ও, তোর মতো ভিখারির বাচ্চার কাছে টাকা থাকবে বা কেমন করে? তারপর যা বলল, বিশ্বাস করেন মিজু ভাই, তা শোনার জন্য মোটে প্রস্তুত ছিলাম না। তোর টাকা দিয়ে নিয়ে আয়। ও, তোর মতো ভিখারির বাচ্চার কাছে টাকা থাকবে বা কেমন করে? জি, আর আপনার বাবার কি আছে যে আমাকে ভিখারি বাচ্চা বলে অপমান করছেন? জানিস আমার বাবাকে? আপনি জানেন না, তাহলে আমি কেমন করে বলবো আপনার বাবাকে? কথাটা বলার সাথে সাথেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে মায়া বলল, কুত্তার বাচ্চা, আর এমন উত্তর দিলে তোর অবস্থা কি যে করব আমি নিজেও জানি না। আমি গালে হাত দিয়ে বললাম, আর এমন উত্তর দিব না। শালার থুকু, শালির হাতে কি জোর রে বাবা। কোন দানের ভাত খেয়ে যে এত শক্তি করেছে আল্লাহই জানে। এত জোরে থাপ্পড় মেরেছে যে আমার গাল 2টা একেবারে টনটন ব্যথা করিয়ে দিল। মায়া রেগে আবারও বলল, আমার সাথে মজা নেওয়া হচ্ছে? দাঁড়া, আমি তোর মজা নেওয়া বের করছি। হঠাৎ মায়া আমার চুল টেনে ধরল। মায়া এভাবে চুল টেনে ধরায় অনেক ব্যথা করছে মাথায়। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। ছাড়েন, ব্যথা করছে। কুত্তার বাচ্চা, বল আর এমন ভাবে মজা করবি? ছাড়েন, ব্যথা করছে। প্লিজ ছাড়েন, প্লিজ, অনেক ব্যথা করছে, আর এমনভাবে মজা করব না। আর যদি এমন ভাবে মজা করতে আসিস না, তাহলে তোর মাথার সব চুল টেনে ছিঁড়ে ফেলে দিব। মায়া আমার চুল ছেড়ে দিয়ে বলল, মাইন্ড ইট। চোখ দিয়ে পানি বের হচ্ছে। মাথা নিচু করে ওখান থেকে এসে একটা গাছের নিচে বসলাম। চোখ মুছে পাগলের মতো হেসে উঠলাম আর বললাম, আমাকে আমার মঞ্জিলে পৌঁছাতে গেলে আমাকে অনেক সহ্য করতে হবে। হঠাৎ আমার পকেটে থাকা মোবাইলটা কাঁপতে শুরু করলো। পকেট থেকে ফোনটা বের করে দেখি মামা ফোন দিয়েছে। ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বললাম, মামা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুই? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি রে। তুই? এই তো ভার্সিটিতে। ভার্সিটি লাইফ কেমন লাগছে? অনেক ভালো মামা। আচ্ছা ভাই, পরে কথা বলবো, ক্লাসের সময় হয়ে এলো। আচ্ছা যা,
তাহলে পরে কথা বলবো নি। মামার সাথে কথা বলে শেষ করে ক্লাসে চলে এলাম। একটু পর ইংরেজি স্যার আসলো। তখন মায়া বলে উঠল, স্যার ক্লাসে একজনের জন্য অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। আমি তো কোনো দুর্গন্ধ পাচ্ছি না। আমরা তো সবাই পাচ্ছি, ঠিক না এভরিওয়ান? মায়ের কথাই সবাই সম্মতি দিল। মায়া যে কথাটা আমাকে উদ্দেশ্য করে বলেছে সেটা ভালোভাবে বুঝতে পারছি। কে সে? আলিম স্যার, ছি, ওর পোশাক শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হচ্ছে। ওর জন্য ক্লাসে থাকতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। মায়ের কথা শুনে সবাই হাসতে শুরু করলো। নিজেকে অনেক অপমানিত বোধ করলাম। এই সবাই চুপ করো। এই ছেলে, তুমি ভালো পোশাক পরে আসবে, না হলে কাল থেকে ভার্সিটিতে আসবে না। স্যার, আমার তো এর থেকে আর ভালো পোশাক নেই। স্যার, আমরা সবাই চাঁদা তুলে ওকে কিছু পোশাক গিফট করলে কেমন হয়? মন্দ হয় না। সবাই হাসছে। আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল। এখানে থাকতে অনেক খারাপ লাগছে, তাই বই নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে বাসায় চলে এলাম। এদের কাছে মনে হচ্ছে গরিবরা মানুষ না, মনে হচ্ছে গরিব হয়ে জন্ম নিয়ে পাপ করেছি। আল্লাহ, তুমি কেন ধনী গরিব তৈরি করেছো? কেন আজ গরিব বলে সব জায়গায় শুধু অপমানিত হতে হয়, সবার করুণার পাত্র হতে হয়? অনেক মন খারাপ, তাই বাসায় এসে না খেয়ে ঘুমিয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে রেস্টুরেন্টে কাজ করতে গেলাম। রাতে রেস্টুরেন্টে খেয়ে বাসায় এসে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসলাম। কিছুক্ষণ পরে সূর্য উদয় হওয়া দেখতে গেলাম। একটু সূর্য বিলাস করে রুমে এসে রান্না চাপিয়ে গোসল করতে গেলাম। গোসল করে এসে খাবার খেয়ে ভার্সিটিতে যাবার জন্য রেডি হলাম। পোশাকটা দেখে গতকালের কথা মনে পড়ে গেল। গতকালের কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। আজও এই পোশাক দেখে না জানি মায়া কিভাবে কি বলে অপমান করে। রেডি হয়ে ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটির ভিতর যেতেই মায়ের ডাক। মায়ের কাছে গিয়ে বললাম, জি বলেন। কি রে ভিখারি, গতকাল ক্লাস না করে চলে গেলি কেন? কি বলার জন্য ডাকলেন সেটা বলেন। থাপ্পড় খাওয়ার খুব শখ হয়েছে, তাই না? কেন? এই জন্য বল, আর আমার মুখে মুখে কথা বলবি? না। এই নে টাকা, যা গিয়ে আমাদের জন্য ফুচকা নিয়ে আয়। টাকাটা নিয়ে ভার্সিটি বাইরে এলাম ফুচকা নিতে। ফুচকা নিয়ে আবার মায়ের কাছে গিয়ে বললাম, এই নেন ফুচকা আর টাকা। তোর দেরি দেখে আমি তো ভাবছিলাম তুই মনে হয় টাকাটা নিয়ে পালিয়ে যাবি, কারণ তোরা গরিবরা তো আবার চোর বেশি। আমি চোর না যে আপনার টাকা নিয়ে পালাবো। আর আমার মা বাবা আমাকে চুরি করতে শেখায়নি। কোনোদিন কোনো জিনিস চুরি করিনি, আর কোনোদিন করবো না। তাই নাকি? আমি তো তোর কনফিডেন্স দেখে অনেক খুশি। দেখি তোর কনফিডেন্স কতদিন টিকে রাখতে পারিস। মানে? আমি মানে বই না যে তোকে সব কথার মানে বলবো। ও, মেয়াদের কাছ থেকে যেতে লাগলাম। তখন মায়া বলল, আমি তোকে যেতে বলেছি। না। তবে আর এসে আমার সামনে দাঁড়া। জি। বাধ্য ছেলের মতো ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর মায়া বলল, ফুচকাগুলো তো নষ্ট হয়ে গেছে, আর তুই ভাবলি কি করে তোরা না ফুচকা আমরা খাবো? এই নে, তুই খা। মায়া আমার মুখে ফুচকা ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো। হঠাৎ ফুচকার একটা ডাল এসে চোখে ঢুকে গেল, আর চোখ জ্বলতে শুরু করলো। চোখ এত জ্বলছে যে আমি নিচে পড়ে গলাকাটা মুরগির মতো ছটফট করতে শুরু করলাম। আমার এমন অবস্থা দেখে অনেকেই হাসছে, আর হয়তো বা দু একজনের খারাপ লাগছে। ওখান থেকে উঠে দৌড়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে চোখে পানি ঝাপটা দিতে শুরু করলাম। একটু পর চোখ জ্বালা করা বন্ধ হলো। আয়নার দিকে তাকালাম, চোখ দুটো লাল হয়ে গেছে। হঠাৎ করে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। কিছুক্ষণ কান্না করে ওয়াশরুম থেকে বের হয়ে এলাম। আমাকে দেখে সবাই হাসাহাসি করছে। আমি মাথা নিচু করে হাঁটছি। মাথা নিচু করে ক্লাসে চলে এলাম। ক্লাসেও সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি এখন এই ভার্সিটি সবার হাসির পাত্র হয়ে গেছি। এইভাবে তো চলা যায় না, কিছু একটা করতেই হবে। কিন্তু কি করব কিছুই বুঝতে পারছি না।
কি আর করব, আমার মতো গরিবের বা কি আর করার আছে। আমি কোনো দোষ না করলেও আমি দোষী হব, কারণ আমি যে গরিব, আর গরিবরা তো সব জায়গায় হাসির পাত্র। না, এটাই আমার কপাল ভেবে সব কিছু সহ্য করে নিতে হবে। আর মায়ার সাথে লাগতে গেলে হয়তো আরও বড় কোনো ঝামেলা হয়ে যাবে। 10 দিন পর, এই 10 দিনে মায়া আমাকে অনেক অপমান করেছে। আমি শুধু চুপ করে সহ্য করেছি আর নীরবে চোখের পানি মুছেছি। ক্লাসে বসে আছি, মায়া আমাকে এখনো কোনো অপমান করেনি। মনে মনে বলছি, বড় কোনো ঝড় আসার পূর্ব লক্ষণ প্রকৃতি নীরব থাকা। আর মায়ার নীরব হয়ে থাকা মানে আমার কোনো বড়সড় সমস্যা হতে যাচ্ছে। মায়া ওর বান্ধবীদের সাথে ক্লাসে এলো। ভাই আমার দিকে মুচকি হেসে ওর ছিটে গিয়ে বসে ব্যাগে কি যেন খুঁজতে শুরু করলো। মায়ার এমন মুচকি হেসে ওঠার কারণ বুঝতে পারলাম না। একটু পর যখন ইংরেজি স্যার এলো তখন মায়া বলল, স্যার আমার টাকা চুরি হয়ে গেছে। টাকা চুরি হয়ে গেছে মানে? টাকা কোথায় রেখেছিলে? আমার ব্যাগে টাকা রেখে গিয়েছিলাম স্যার। স্যার আমার মনে হচ্ছে আলিম টাকা চুরি করেছে। তোমার এমন কেন মনে হচ্ছে? স্যার সবাই ক্লাসের বাইরে ছিল, শুধু আলিম ছাড়া। আমার মনে হচ্ছে ওই টাকাটা চুরি করেছে। দাঁড়াও, আমি ওকে চেক করে দেখছি। স্যার আমার কাছে এসে আমার পকেট চেক করতে লাগলো, কিন্তু কোনো টাকা পেল না। স্যার আমার কাছে কোনো টাকা না পেয়ে বলল, এর কাছে তো কোনো টাকাই নেই। স্যার ওর বই খাতা দেখেন, ওগুলোর মধ্যেও থাকতে পারে। মায়ার কথা শুনে স্যার আমার বইয়ে টাকা খুঁজতে লাগলো। স্যার আমার একটা বইয়ের ভিতর থেকে কিছু টাকা বের করলো। বুঝতে আর বাকি রইল না, মায়া আমাকে অপমান করার জন্য এটা করেছে। বেয়াদব, ভার্সিটি এই জন্যে আসিস? তোর মা বাবা তোকে শিক্ষা দেয়নি? তোর মা বাবা শিক্ষা দিয়েছে চুরি করতে? আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। আমি বুঝে উঠতে পারছি না যে মায়ার কি এমন ক্ষতি করেছি যে ও আমাকে এমনভাবে অপমান করছে। স্যার চলে গেলেন। আমি লজ্জায় মাথা নিচু করে আছি। লজ্জায় মাথা উঁচু করতে পারছি না। সবাই বলা বলি শুরু করেছে আমি নাকি চোর, আমার পিতামাতা নাকি চোর। সবার এমন কথা শুনে চোখে দুপটা পানি বের হতে লাগলো। লজ্জায় অপমানে আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। প্রথম ঘন্টা শেষ হলো, এভাবেই সব ঘন্টা শেষ হলো। লজ্জায় ক্লাসের বাইরে একবারও যাইনি। একবারই বাড়ি যাওয়ার জন্য বের হলাম। তখন ক্যাম্পাস দিয়ে হাঁটছি, তখন সবাই আমাকে চোর বলছে। আগে তো ভার্সিটির সবার সামনে হাসির পাত্র ছিলাম, এখন হয়ে গেলাম একটা চোর। মায়ের উপর অনেক রাগ হচ্ছে, ইচ্ছে করছে ওর গালে কয়েকটা ইচ্ছে মতো থাপ্পড় মারি। তাড়াতাড়ি হেঁটে ক্যাম্পাস থেকে বের হয়ে এলাম। তারপর বাসায় চলে এলাম। লজ্জায় 5 দিন ভার্সিটিতে যাইনি। আজ ভার্সিটিতে এলাম, না জানি আজ মায়া আমার সাথে কি করে। ভার্সিটির ভিতরে গিয়ে দেখি মায়া আর কয়েকজন ছেলে মিলে একটা মেয়ের রন্না টেনে নিয়ে ওদের কাছে রেখে দিল। মেয়েটা রন্না নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। আমার এমনটা দেখে অনেক খারাপ লাগছে। আমি ওদের কাছে গিয়ে রন্নাটা কেড়ে মেয়েটাকে দিয়ে বললাম চলে যেতে। মেয়েটা চলে গেল। তখন মায়া রেগে বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস তো কম না। সাহসের কি দেখছিস? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের ইজ্জত নিয়ে খেলতে লজ্জা করে না? ও, তোর মতো নির্লজ্জ বেহা মেয়ের আবার লজ্জা কোথা থেকে আসবে? তুই মেয়ে না, মেয়ে নামের কলঙ্ক। তোর দেখি ডানা গজিয়েছে, একটু থাম, তোর ডানা ভাঙার ব্যবস্থা করছি। ওকে, দেখা যাবে। মায়ার রাগে গজগজ করছে। আমি ওখান থেকে এসে একটা গাছের নিচে বসলাম। একটু পর ভার্সিটির ভিতরে 2টা গাড়ি এলো। গাড়ি 2টা থেকে কিছু ছেলে এসে আমার সামনে দাঁড়ালো। কিছু ছেলে এসে আমাকে ধরলো। মায়াকে দেখলাম একটা হকি স্টিক নিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, আমাকে থাপ্পড় মারা না, আমাকে থাপ্পড় মারার ফল এবার তুই হাড়ে হাড়ে টের পাবে। চুপ করে আছি, কি বলবো কিছুই মাথায় আসছে না। এটা ভালোভাবে বুঝতে পারছি আজ আমার অবস্থা খারাপ হবে। দেখি সরি বলে মাপ পাওয়া যায় কিনা। তাই বললাম, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। ছোট লোকের বাচ্চা, আমাকে থাপ্পড় মারার সময় মনে ছিল না?
তোর সরি তোর কাছেই রাখ। আর যতক্ষণ না তোকে মারবো ততক্ষণে আমার মনের ভিতর শান্ত হবে না। প্লিজ ক্ষমা করে দাও, আমি আর তোমাকে থাপ্পড় মারবো না, আর ভুলেও তোমার সামনে যাব না। ছোট লোকের বাচ্চা, তুই আমাকে তুমি বলার সাহস পেলি কোথা থেকে? এই তোরা ওকে ভালোভাবে ধরে রাখ, আজ ওকে জমের বাড়ি পাঠিয়ে ছাড়বো। ছেলেগুলোকে আমাকে ভালোভাবে ধরলো, আর মায়া আমাকে মারতে লাগলো। ব্যথায় চোখ দিয়ে পানি বের হয়ে এলো, অনেক যন্ত্রণা হচ্ছে। প্রতিটা মারের আঘাতে কুঁকিয়ে উঠছি। মায়া আমাকে মারতে মারতে বলল, ভার্সিটির সবাই শুনে রাখো, আমার সাথে যে খারাপ ব্যবহার করবে তারও ঠিক এমন অবস্থা হবে। এই তোরা ছাড়, আশা করি এইটুকু মার ওর জন্য যথেষ্ট। বেশি মারলে আবার মরে যেতে পারে, তখন আবার বিভিন্ন রকমের ঝামেলায় পড়তে হবে। যদিও ঝামেলা নিয়ে সমস্যা নেই, আব্বু সব সামলে নেবে। ওকে এবারের মতো প্রাণ ভিক্ষা দিলাম, চল এখন যাই। আর এই ভিখারির বাচ্চা এভাবে পড়ে থাক, কারো দয়া হলে ওকে হাসপাতালে নিয়ে যাবে। মায়ের কথায় ছেলেগুলো ছেড়ে দিয়ে চলে গেল। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, নিচে পড়ে গেলাম। ভার্সিটির সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, আমাকে সাহায্য করার জন্য কেউ এলো না। শরীরটা অনেক ব্যথা করছে, চোখে আবসা আবসা দেখতে লাগলাম। হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললাম, তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরে তখন নিজেকে হাসপাতাল বেডে আবিষ্কার করলাম। আমি উঠতে যাব, তখনই কেউ বলল, আমি তোমাকে হসপিটালে নিয়ে এসেছি। আর আমি অনামিকা, মনে আছে বাসে পরিচিত হয়েছিলাম? দাঁড়াও, ডাক্তারকে বলে আসি যে তোমার জ্ঞান ফিরেছে। আমি আর কিছু বলার আগেই অনামিকা চলে গেল। একটু পরে অনামিকা ডাক্তারকে সাথে নিয়ে এলো। ডাক্তার আমাকে দেখে বললেন, রোগী এখন বিপদমুক্ত, তেমন বেশি কিছু ক্ষয়ক্ষতি হয়নি। ইনশাল্লাহ 1 সপ্তাহের মধ্যে চলাফেরা করতে পারবে। আর টাইম টু টাইম ওষুধ খাওয়ার কথা বলে চলে গেল। কি এমন করেছো যে মায়া তোমাকে এভাবে মারলো? বলছি, আগে বলো আমার ফোনটা কোথায়? অনামিকা আমার সামনে একটা ভাঙা ফোন নিয়ে এসে বলল, এই তো তোমার ফোন। মনে হয় ফোনের উপর আঘাত পড়েছে, তাই ফোনটা ভেঙে গেছে। ও আর জানো তুমি একদিন থেকে অজ্ঞান হয়েছিলে। কি? আর সরি, আমি একটা কাজ করে ফেলেছি। সরি কিসের জন্য? তোমার এমন অবস্থা দেখে তোমাকে হসপিটালে ভর্তি নিচ্ছিল না, আর ডাক্তার জানতে চাইছিল আমি তোমার কি হই। আর ডাক্তার এটাও বলেছিল আমি যদি তোমার রিলেটিভ না হই তাহলে তোমাকে ভর্তি নেবে না, তাই আমি তোমার বউ বলে পরিচয় দিয়েছি। অনামিকার কথা শুনে অনামিকার দিকে ভুরু কুচকে তাকালাম। সরি। আমাকে বাঁচানোর জন্য এমনটা বলেছো, তাই সরি বলার কোনো দরকার নেই। আর কি এমন করেছো যে মায়া তোমাকে এভাবে মারলো? বলছি, আমার আরেকটা ছোট উপকার করবা? কি বলো? তোমার ফোনে আমার সিম কার্ডটা লাগিয়ে দিবা, একটা ফোন করতাম তাই। আমার ফোন থেকে ফোন দাও। না, তোমার নাম্বার থেকে ফোন দিলে হবে না, আমারটা থেকেই দিতে হবে। ও অনামিকা আমার ফোন থেকে সিম কার্ডটা খুলে ওর ফোনে লাগিয়ে দিল। তারপর আমার কাছে ফোন এগিয়ে দিয়ে বলল, নাও। আমি বাম হাত দিয়ে ফোনটা নিলাম, কারণ ডান হাতে ব্যান্ডেজ করা, তাই মামার নাম্বারে ডায়াল করলাম। 2 বার রিং হতেই মামা ফোনটা রিসিভ করলো। মনে হচ্ছে মামা আমার ফোনে অপেক্ষাই করছিল। মামা ফোন রিসিভ করেই বলল, তোর ফোনের কি হয়েছিল? ফোন বন্ধ ছিল কেন? ফোনটা খারাপ হয়ে গেছে, তাই বন্ধ হয়ে আছে। ফোন এখনো ঠিক হয়নি, অন্যের ফোনে সিম কার্ড লাগিয়ে কথা বলছি। তোর ফোন বন্ধ দেখে অনেক চিন্তা হচ্ছিল, ভালোভাবে খেতে ঘুমাতে পারিনি, এখন চিন্তামুক্ত হলাম। আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তামুক্ত থাকো। খেয়েছিস? এখনো খাইনি, তোমার খাওয়া হয়েছে? হালকা খেলাম। ওকে, তুই তাড়াতাড়ি খেয়ে নে। আর আমার ফোন ঠিক হলে আমি তোমাকে ফোন দেব। আচ্ছা।
মামা ফোন কেটে দিল। কথা বলে শেষ করে অনামিকাকে বললাম, এবার আমার সিম কার্ডটা খুলে নাও, তারপর আমার ফোনে লাগিয়ে দাও। চাইলে আমার ফোন তোমার কাছে রাখতে পারো, আমার কোনো সমস্যা নেই। আর মিথ্যা বললা কেন? আমি যদি বলতাম আমার এমন অবস্থা, তখন আমাকে নিয়ে অনেক চিন্তা করতো, তাই। আর আমার ফোনের কোনো দরকার হবে না। ওকে, আর খাবার খাবে না? খাবো, কিন্তু কিভাবে খাবো? তোমার কোনো সমস্যা না হলে আমি তোমাকে খাইয়ে দিতে পারি। অনামিকার দিকে ভুরু কুচকে তাকালাম, তারপর বললাম, আচ্ছা দাও, কিন্তু খাবার কোথায় পাবে? কিছুক্ষণ আগে কিছু খাবার হোটেল থেকে নিয়ে এসেছিলাম। ও। হুম। অনামিকা আমাকে খাইয়ে দিল, তারপর ওষুধ খাইয়ে দিল। অনামিকার মুখটা কেমন শুকনো শুকনো লাগছে, তাই অনামিকাকে বললাম, তুমি খেয়েছো? না, এখনো খাওয়া হয়নি। এখন তাহলে খেয়ে নাও। হুম। অনামিকা খাবার খাওয়ার জন্য মুখের পর্দা সরালো। আমি তো ওর মুখ দেখে হাও হয়ে গেছি। এটা মেয়ে না অন্য কিছু? যেমন তার নাক সুন্দর, তেমন চোখ দুটো টানা টানা আর মায়াবী, আর গাল দুটো টোল পড়া। অনামিকাকে দেখে মনে হচ্ছে পরী। অনামিকাকে অনেক সুন্দর লাগছে। ভাবছেন চেহারার কথা বললাম না কেন? অনামিকার চেহারাটা উজ্জ্বল না, শ্যামলা, কিন্তু অনামিকার সাদা রং ছাড়াই শ্যামলা রঙে অনেক সুন্দর লাগছে। সাদা রং যদি সুন্দর হতো তাহলে বিরিয়ানির থেকে ভাতের দাম বেশি হতো। আর যাই হোক, অনামিকার এমন সুন্দর যে কোনো পুরুষকে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট। এমন ভাবে কি দেখা হচ্ছে? না না, না, ইয়ে মানে কিছু না। আমার এমন তোতলানো দেখে অনামিকা মুচকি হাসলো। ওর মুচকি হাসি তো অনেক সুন্দর। ওর হাসি দেখে তো আমি আবারও পাগল হয়ে গেলাম। এই না না, আমি এগুলো কি ভাবছি? ওকে নিয়ে এগুলো ভাবা ঠিক হবে না। আচ্ছা, তুমি আমার সাথে আছো, তোমার পরিবারের কেউ কিছু বলবে না? তোমার আব্বু আম্মু কোথায়? আমার কথা শুনে অনামিকার হাসি মাখা মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল। অনামিকা আমার দিকে তাকিয়ে বলল, আমার পিতা মাতা ওই দূর অজানায় নীলিমা হয়ে আছে। সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আচ্ছা, আমার মেডিকেল খরচ তো দেওয়া হয়নি? আমি দিয়ে দিয়েছি। তুমি কেন দিলা? কত টাকা দিয়েছো? আর এত টাকা কোথায় পেয়েছো? আমার মায়ের দেওয়া কিছু গয়না ছিল, ওগুলো বিক্রি করে হসপিটালের টাকা দিয়ে দিয়েছি। কি, তুমি পাগল নাকি? আমার জন্য তোমার মায়ের রেখে যাওয়া গয়না বিক্রি করে দিয়েছো? ওই গয়না পরে আবার কিনতে পারা যাবে, কিন্তু তোমার যদি কিছু হয়ে যেত তাহলে তোমাকে আর ফিরে পাওয়া যেত না। টাকা পয়সা ধন সম্পদ থেকে একটা মানুষের জীবনের মূল্য অনেক বেশি। আমার কাছে টাকা নেই যে বিল পে করব, তাই কোনো উপায় না পেয়ে গয়নাগুলো বিক্রি করে দিয়েছি। এত কিছু আমার জন্য করার কারণ কি? আমি তো তোমার রিলেটিভ কেউ না। আমরা না সেদিন ফ্রেন্ডশিপ করলাম, আর বন্ধুর জন্য এইটুকু করাই যায়, তাই না? অনামিকা এতক্ষণ খেতে খেতে কথা বলছিল। অনামিকা খাওয়া শেষ করে বলল, এইবার বলো মায়া তোমাকে কি জন্য মেরেছে? বলছি। তারপর অনামিকাকে প্রথম দিন থেকে আমার মার খাওয়ার দিন পর্যন্ত যা ঘটেছে সব বললাম। মায়া মেয়েটা অনেক অহংকারী। মায়া মেয়েটার অনেক অহংকার। আর মায়ার বাবা MA গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর ওনার আর পার্টনার। তাহলে বুঝতেই পারছো ওরা কত ধনী আর ওদের কত টাকা পয়সা আছে। আর মায়ার বাবা এত টাকা থাকার জন্য মায়া সব জায়গায় দেমাগ আর পাওয়ার খাটিয়ে চলে। ও, কিন্তু আমি যে মায়াকে ভালোবেসে ফেলেছি, আর ভাবছি সুস্থ হলে ভার্সিটিতে গিয়ে মায়াকে প্রপোজ করব। কি, তুমি পাগল নাকি? এত কিছু হয়ে গেল আর তুমি বলছো সুস্থ হয়ে গিয়ে মায়াকে প্রপোজ করব? আর ও তোমাকে কখনো মেনে নেবে না। মায়া তো অনেক দূরের কথা। তুমি যদি ওকে প্রপোজ করো তাহলে তোমাকে অনেক অপমান করবে, আবার মারতেও পারে। তাতে কোনো সমস্যা নেই। মায়ের ভালোবাসা পাওয়ার জন্য প্রয়োজনে মায়া যদি মারে তাহলে মায়ের মারটাকেও ভালোবাসা হিসেবে নিব। মায়ার হাতে মার খাওয়ার পর তুমি কি পাগল হলে? মায়ের প্রেমে পাগল হয়ে গেছি। তোমার যা ইচ্ছা করো, আমি কিচ্ছু বলবো না। রাত
হয়ে গেল, রাত হয়ে এলো। আমি এখন যাই, সকালে দেখা হবে। কোথায় যাবে? আমার বাসা ছাড়া আবার কোথায় যাব? কিন্তু আমি থাকবো কিভাবে? আর আমার যদি ওয়াশরুমে যাওয়া লাগে? তাই তো। আচ্ছা, আমি না হয় থাকছি। তাহলে তো ভালোই হয়। আর তোমার সম্পর্ক তো সেভাবে জানা যায়নি। এখন তোমার সম্পর্কে বলো। আমার সম্পর্কে আর কি বলবো? বাসে আসতে আসতে তো সব বলেছিলাম। বলেছিল, কিন্তু ভালোভাবে বুঝতে পারিনি। আমার পরিবার বলতে আমি আর আমার মামা। গ্রামে থাকি, কৃষি কাজ থেকে প্রায় সব কাজই পারি। ঢাকায় পড়ালেখার জন্য এসেছি। একদমই সব কিছু বলে দিলাম। তারপর অনামিকাকে বললাম, আর কিছু জানার আছে? আঙ্কেল আন্টির কথা বললা না যে? তোমার মতোই আমারও। তাহলে আর কি বলবো? ও, যেহেতু তুমি আমার 1 ক্লাস সিনিয়র, তাই আমি যতদিন হাসপাতালে থাকবো ততদিন তুমি আমাকে পড়াবে। তাহলে সময় কিছুটা কাটবে, আর গল্প তো আছেই, তাই না? এভাবে গল্প করতে করতে রাত 12টা বেজে গেল। তাই অনামিকাকে বললাম, তুমি গত রাতে বাসায় গিয়েছিলা না হাসপাতালে ছিলা? হাসপাতালে। তাহলে তুমি কোথায় ঘুমিয়েছিলা? টুলে বসে দেয়ালের সাথে হেলান দিয়ে। তোমাকে 2 দিন থেকে খুব কষ্ট দিলাম, তাই না? আরে না, আমার কোনো কষ্ট হচ্ছে না। তোমাকে এই 2 দিন থেকে খুব কষ্ট দিলাম, তাই না? তোমার সাথে যদি বাসে পরিচিত না হতাম তাহলে তোমাকে আজ এত কষ্ট করতে হতো না। যদিও অনামিকা মুখে বলছে কষ্ট হচ্ছে না, কিন্তু ওর মুখ দেখে ঠিকই বোঝা যাচ্ছে ওর অনেক কষ্ট হচ্ছে। তাই অনামিকাকে বললাম, যদি আমাকে বিশ্বাস করতে পারো তাহলে আমার পাশে শুতে পারো। অনামিকা আমার কথা শুনে আমার দিকে ভুরু কুঁচকে তাকালো। তারপর বলল, ছোট্ট একটা বেড, কিভাবে দুজন একসাথে ঘুমাতে পারা যায়? তার চেয়ে বরং আমি হেলান দিয়ে ঘুমিয়ে যাই। ওকে, তোমার ইচ্ছা। আমি জোর করলাম না, আর জোর করাও ঠিক হবে না। এমনভাবে 2টা দিন পার হয়ে গেল। এই 2টা দিন অনামিকা প্রায় সময় আমার সাথেই ছিল, আর অনামিকার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমি এখন মোটামুটি সুস্থ। বিকালে রিলিজ নিয়ে বাসায় চলে এলাম। রাতে শুয়ে শুয়ে ভাবছি মেয়াকে কিভাবে প্রপোজ করা যায়। তখন ফোনটা বেজে উঠলো। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি অনামিকা ফোন দিয়েছে। ফোনটা কেটে দিয়ে আমি ফোন ব্যাক করলাম। অনামিকা ফোনটা রিসিভ করতেই বললাম, হাই, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? এই তো শুয়ে আছি। তুমি? শুয়ে শুয়ে ভাবছি মেয়াকে কিভাবে প্রপোজ করা যায়। ও, খুব ভালো তো। আর কি ভাবলে একটু শুনি। এখনো ভাবা শেষ হয়নি। ও, খেয়েছো? না, এখনো খাওয়া হয়নি, তবে একটু পর খাবো। তুমি খেয়েছো? খেয়েছি। ওকে, তুমি তাহলে খাবার খেয়ে ওষুধ খেয়ে নাও, আর সকালে কথা হবে। বাই। বাই। ফোনটা কেটে দিলাম। সত্যি অনামিকা মেয়েটা অনেক ভালো। অনামিকা পর হয়ে যেটুকু আমার জন্য করেছে, আপন কেউ করতো কিনা সন্দেহ। অনামিকা যার জীবনে যাবে সে ধন্য হয়ে যাবে। সত্যি অনামিকা অনেক ভালো। তারপর 1 প্যাকেট বিস্কুট খাওয়ার পর ওষুধ খেয়ে দিলাম ঘুম। সকালে ঘুম থেকে উঠে ছাদে গেলাম। ছাদ থেকে এসে খিচুড়ি চাপিয়ে দিয়ে গোসল করতে গেলাম। গোসল শেষ করে রুমে এলাম। রুমে আসতেই ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি অনামিকা ফোন দিয়েছে। ফোনটা ধরলাম না, কেটে দিয়ে আমি ফোনটা ব্যাক করলাম। অনামিকা ফোনটা রিসিভ করতেই বলল, শুভ সকাল। শুভ সকাল। কেমন আছো? তোমার এত কেয়ারে ভালো না থেকে পারি? পাম দিচ্ছ? আরে না, পাম দিব কেন? আর যেটা সত্য সেটাই বললাম। কি করো? রুমে বসে তোমার সাথে কথা বলি। আর তুমি? শুয়ে শুয়ে তোমার সাথে কথা বলি। খেয়েছো? না, এখনো খাওয়া হয়নি, তবে খাবো। ও, তো কি খাবে? রাইস কুকারে খিচুড়ি দিয়ে রাখছি, খিচুড়ি খাবো। খিচুড়ি খেতে আসবে নাকি? এসো। আরে, আমি মজা করছিলাম। এসো এসো। আমি মজা করলাম আর তুমি সিরিয়াসলি নিয়ে নিয়েছো? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করব। আমি এমনি মজা করলাম, আর তুমি খেয়ে নাও, আমি খাবো না। আমি অপেক্ষা করছি। অনামিকাকে আর কোনো কথা বলে সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিলাম।
অনামিকা আবারও ফোন দিল, আমি রিসিভ করলাম না। এভাবে অনামিকা ফোন দিতে থাকলো, কিন্তু আমি রিসিভ করলাম না। ফোনটা সাইলেন্ট করে বসে আছি। 15 মিনিট পর কেউ দরজায় টোকা দিল। বুঝতে পেলাম অনামিকা এসেছে। তাই গিয়ে দরজা খুলে দেখি সত্যিই অনামিকা এসেছে। অনামিকাকে দেখে মুচকে হাসি দিয়ে বললাম, যাক তাহলে এসেছো। তোমার পাগলামির জন্য আসতেই হলো। ভিতরে এসো। অনামিকা ভিতরে এসে বিছানায় বসলো। তারপর রুমের চারিদিকে তাকিয়ে বলল, প্রায় ছেলেদের রুম অগোছালো থাকে, কিন্তু তোমার রুম দেখে অনেক সুন্দর করে গোছানো। বউ নেই যে গুছিয়ে দিবে, তাই নিজেকে গুছিয়ে রাখতে হয়। আচ্ছা তুমি বসো, আমি খাবার দিচ্ছি। আমি 2টা প্লেটে খাবার উঠালাম। একটা প্লেট অনামিকাকে দিলাম, আরেকটা আমি নিয়ে বসলাম। ওয়াশরুমটা কোন দিকে? একটু ফ্রেশ হওয়া লাগবে। এইদিকে অনামিকা ওয়াশরুম থেকে এসে খেতে লাগলো। খেতে খেতে আমার দিকে তাকিয়ে বলল, অনেক সুন্দর রান্না পারো তো। একটু একটু। তুমি রান্না পারো? হুম তাহলে তো তোমার হাতে রান্না একদিন খেতে হয়। হুম অনামিকা খাওয়া শেষ করে বলল, ভার্সিটি যেতে হবে আজকের মতো, তাহলে যাই। ওকে যাও তাহলে। হুম আর তুমি কি যাবে নাকি? না, আগামীকাল থেকে যাব। ও ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। অনামিকা চলে গেল। পরের দিন সকালে অনামিকার ফোন আসলো। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে মিষ্টি কণ্ঠে সালাম ভেসে আসলো। আসসালামু আলাইকুম, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? খাইতেছি। তুমি? খাওয়া শেষ করে রুমে বসে আছি। আজ তো মনে হয় ভার্সিটি যাবে, তাই না? তুমি যাবে? হুম ওকে বাই, ভার্সিটিতে দেখা হবে। ওকে বাই। অনামিকা ফোন কেটে দিল। আমি খাওয়া দাওয়া শেষ করে ভার্সিটিতে যাবার জন্য রেডি হলাম। রেডি হয়ে একটা রিক্সা নিয়ে ভার্সিটিতে চলে এলাম। আসার সময় একটা গোলাপ ফুল নিয়ে এলাম, কারণ মায়াকে প্রপোজ করবো তাই। ভার্সিটির ভিতরে এসে দেখি মায়া আর ওর বান্ধবীরা বসে গল্প করতেছে, তাই ওদের কাছে গেলাম। মায়া আমাকে দেখে বলল, কিরে ভিখারির বাচ্চা, তুই দেখি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিস। আমি তো ভাবছিলাম 1 মাস বিছানা থেকে উঠতে পারবি না, কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে দেখি তুই 1 সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে গেছিস। আর তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বল, আর তাড়াতাড়ি আমার সামনে থেকে বিদায় নে, তোকে দেখলে আমার বমি আসছে। পকেট থেকে গোলাপটা বের করে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে বললাম, মায়া, আমি তোমাকে প্রথম যেদিন ভার্সিটিতে দেখেছি সেদিন তোমার মায়াই নিজেকে হারিয়ে ফেলেছি। মায়া, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মায়া, রিয়েলি লাভ ইউ সো মাচ। কি বললি? তুই আমাকে ভালোবাসিস? আমি তোমাকে অনেক ভালোবাসি। ভিখারির বাচ্চা, আমাকে ভালোবাসার তোর কি যোগ্যতা আছে যে তুই আমাকে ভালোবাসার কথা বলতে এসেছিস? ভালোবাসা কি যোগ্যতা দিয়ে হয়? ভালোবাসা 2টি মানুষের হৃদয় দিয়ে হয়। ভালোবাসা যোগ্যতা দিয়ে হয়, আর এখন টাকা পয়সা ছাড়া ভালোবাসা হয় না। টাকা শেষ তো ভালোবাসা শেষ। এখন আমার আর মুড গরম করাস না, তাড়াতাড়ি আমার সামনে থেকে যা, না হলে সেদিনের মতো আবার মারবো। মায়া, আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো দেখবে, আমিও অনেক টাকা ইনকাম করব, আর তোমার সব ইচ্ছা পূরণ করব। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোকে ভালোভাবে বলছি, আমার সামনে থেকে যা, না হলে তোকে আবারও মারবো। আর আমার পেছনে মন্ত্রী মিনিস্টারের ছেলেরা ঘুরঘুর করে। আমি কোন দুঃখে তোর মতো ভিখারিকে ভালোবাসতে যাবো রে? প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। কুত্তার বাচ্চা, তোকে আমার সামনে থেকে যেতে বলছি না? মায়ের হাত ধরে বললাম, প্লিজ ফিরিয়ে দিও না। ভিখারির বাচ্চা, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, তুই আমাকে টাচ করার সাহস পেয়েছিস কোথা থেকে? তুই আমাকে অনেক রাগিয়েছিস। এখন দেখ তোর অবস্থা কি করি। মায়া যখন আবারও আমাকে থাপ্পড় মারতে এলো, তখন মায়ার হাত ধরে নিয়ে বললাম, কথায় কথায় এমনভাবে হাত উঠানো ঠিক না।
আমাকে টাচ করে তোর জীবনের সবচেয়ে বড় ভুল করলি। আজ তোর মৃত্যু নিশ্চিত। মেয়েকে আমার কাছে টেনে নিয়ে এসে জড়িয়ে ধরে বললাম, এমন করছো কেন? সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। তুই অনেক বাড়াবাড়ি করছিস, তোকে আজ কেউ বাঁচাতে পারবে না। কোনো বাড়াবাড়ি করছি না। ছোট লোকের বাচ্চা, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আজ তুই শেষ। আগে তো আমার কাছ থেকে ছোট, তারপরে না হয় আমার কিছু করবা। হঠাৎ কেউ আমার মাথায় আঘাত করলো। মায়াকে ছেড়ে দিয়ে আমার মাথা ধরে জোরে চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে জেলখানা আবিষ্কার করলাম, তাও আবার উল্টো করে ঝুলানো অবস্থায়। আমার সামনে মায়া আর 3টা পুলিশ দাঁড়িয়ে আছে। আঙ্কেল, এর ব্যবস্থা এমন করবেন যেন কোনোদিনও উঠে দাঁড়াতে না পারে, আর এমন কেস ফাইল করবেন যেন কোনোদিন জেল থেকে বের না হতে পারে, যেন সারা জীবন জেলের ভিতর পচে মরে। মায়া মামনি, তুমি নিশ্চিন্তে বাসায় যাও, আমি ওকে দেখছি। আর আমার বিষয়টি তোমার আব্বুকে একটু বলিও। ওকে আঙ্কেল। এই, তোমরা দাঁড়িয়ে কি দেখছো? একে মারা শুরু করো। মায়ার কথায় 2টা পুলিশ আমাকে মারতে শুরু করলো। আমি ব্যথায় কাতরাচ্ছি। আমার কাতরানো দিকে মায়া হাসছে। মায়া হাসতে হাসতে বলল, তোকে বারণ করছি, শুনিসনি। এবার দেখ আগুন নিয়ে খেলা করলে কি হয়। মায়ের দিকে তাকিয়ে মুচকে হেসে বললাম, তা তো বুঝতেই পারছি, কিন্তু আমি যে তোমাকে অনেক ভালোবাসি। এই, তোমরা ওকে মারতে থাকো ততক্ষণ যতক্ষণ না ওর মাথা থেকে প্রেমের ভূত না নামে। আজ আমার ভালোবাসা বুঝতে পারলে না, একদিন ঠিকই বুঝতে পারবে। যেদিন বুঝতে পারবে সেদিন আমাকে পাগলের মতো খুঁজবে, কিন্তু পাবে না। এই, তোমরা ওকে মারছো কিভাবে যে এখনো এই ভিখারির বাচ্চার মুখ থেকে কথা বের হয়? আর তুই শুনে রাখ, তোকে আমি কোনোদিনও ভালোবাসবো না। তুমি যে কি হারিয়ে ফেলছো বুঝতে পারছো না। আমার বুঝে কোনো কাজ নেই আঙ্কেল, আমি যাই তাহলে। ওকে মামনি। মায়া চলে গেল। পুলিশ 2টা আমাকে মারতে থাকলো। আমার মরার মতো অবস্থা, জায়গা জায়গা কেটে গেছে আর রক্তও বের হচ্ছে। শরীর অনেক ব্যথা করছে। ব্যথায় মুখ দিয়ে ভালোভাবে কথা বের হচ্ছে না। অনেক কষ্ট করে কনস্টেবলকে কাঁপা কাঁপা গলায় বললাম, আপনার ফোন হবে, একটু মামার সাথে কথা বলতাম। কিন্তু কনস্টেবলটা ফোন দিতে রাজি হলো না। অনেক কাকুতি মিনতি করার পর ফোন দিল। আমি কাঁপা কাঁপা হাতে ফোনটা নিয়ে মামার নাম্বারে ডায়াল করলাম। কয়েকবার রিং হতেই মামা ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? মামা, আমি আব্দুল আলিম। তোর কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? মামা, আমাকে পুলিশ ধরে নিয়ে এসেছে আর অনেক টর্চার করেছে, তাই ভালোভাবে কথা বের হচ্ছে না। তুমি কিছু একটা করো, আমি আর সহ্য করতে পারছি না। দাঁড়া, আমি দেখছি। ফোন কেটে দিলাম। একটু পরে পুলিশ অফিসারের ফোনটা বেজে উঠল, আর একটু পরে আমাকে ছেড়ে দিল। 2টা কনস্টেবল আমাকে জেল থেকে বের করে বাইরে নিয়ে এলো। আমি বাইরে বের হয়ে আসতেই দেখি অনামিকা আর একটা উকিল দাঁড়িয়ে আছে। অনামিকা আমাকে দেখে আমার কাছে এসে আমাকে ধরলো, আর কনস্টেবল 2টা ছেড়ে দিল। অনামিকা দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। অনামিকা আমাকে ধরে বাইরে নিয়ে এলো। তারপর অনামিকার সাথে আসা উকিলের গাড়িতে উঠল। আমি অনামিকার কাঁধে মাথা রেখে আছি। শরীরটা অনেক ব্যথা করছে, হাত পা কিছুই নাড়াতে পারছি না। নাড়াতে গেলেই ব্যথা করছে। একটু পর হাসপাতালে চলে এলাম। অনামিকার উকিলটা আমাকে ধরে ভিতরে নিয়ে গেল। তারপর আমাকে আইসিইউতে নিয়ে অনামিকা উকিলটাকে বলল, আঙ্কেল আপনি চলে যান।
অনামিকার কথা শুনে উকিলটা চলে গেল। অনামিকা আইসির বাইরে বসে থাকলো, আর ডাক্তারেরা আমার শরীরে ক্ষত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দিল। তারপর ঘুমের ইনজেকশন দিয়ে চলে গেল। বিকেলের দিকে আমার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখি অনামিকা নামাজ পড়ছে। আমার অনেক জায়গায় ব্যান্ডেজ করা আছে, শরীরটা অনেক ব্যথা করছে। মনে মনে বললাম, না আর এভাবে চুপ করে থাকা যাবে না, মায়ের একটা ব্যবস্থা করতেই হবে, আর ওর অহংকার মাটির সাথে মিশিয়ে দিতে হবে। তোমার ঘুম ভেঙে গেছে? ডাক্তার বলেছে তোমার ঘুম ভাঙলে তোমাকে যেন খাইয়ে দিই, তারপর ওষুধ খাইয়ে দিই। ও আর নাও, হা করো, খাবার খাইয়ে দিই। অনামিকা আমার মাথাটা ওর বাম হাত দিয়ে ধরে উঁচু করে ডান হাত দিয়ে হালকা খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দিল। অনামিকা এমন কাণ্ড বাইরে কেউ দেখলে বলবে অনামিকা আমার স্ত্রী হয়। তোমাকে বারণ করলাম, তাও তুমি মায়াকে প্রপোজ করতে গেলে। দেখলা আমার কথাই ঠিক হলো। হঠাৎ রুমের দরজা খুলে ভিতরে কে যেন এলো। কে এলো দেখার জন্য দরজার দিকে তাকালাম, দেখি মামা। মামা ভিতরে এসে বলল, এখন কেমন আছিস? আর তোর এমন অবস্থা হলো কেমন করে? তোমাকে পরে বলবো। আর উনি এলেন না যে? তোর সামান্য জ্বর হলে যে পাগলের মতো হয়ে যায় আর সে আসতে চাইবে না, সেটা কি করে হয়? আসতে চাইছিল, কিন্তু আমি আসতে দিলাম না। আর ওর আশাটা এখানে ঠিক হবে না, এলে সব কিছু গোলমাল হয়ে যাবে। অনামিকা কিছুই বুঝতে পারছে না, তাই একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার মামার দিকে তাকাচ্ছে। আপনারাও কিছু বুঝতে পারছেন না, সেটা ভালোভাবে বুঝতে পারছি। গল্পের সাথে থাকেন, বুঝতে পারবেন। মামা অনামিকাকে দেখে বলল, এটা আমার বৌমা নাকি? আরে মামা না, আমি যে বন্ধুর কথা বলেছিলাম না, এই সেই বন্ধু অনামিকা। অনামিকা তো মামার কথাই লজ্জায় মুখ লাল করে নিয়েছে। ও আচ্ছা। অনামিকা, মামা যেহেতু চলে এসেছে সেহেতু তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। অনামিকা, তুমি বাসায় চলে যাও। একটু পরে যাব। আচ্ছা, আর আমার ফোনটা কোথায় জানো? আমার কাছে আছে। ও আচ্ছা, আমার মোবাইলটা দাও তো। তুমি ফোন নিয়ে কি করবা? ফোন টিপতে তো পারবা না। আমাকে দাও। এর ফোনে কি এমন আছে যে সব সময় ফোন খোঁজে? হয়তো কোনো পার্সোনাল কোনো জিনিস আছে, তাই সব সময় ফোন খোঁজে। এই নেন। মা, তোমার বাসায় কে কে আছেন? আলিম আপনাকে বলে নাই? না, তোমার পরিবার সম্পর্কে কিছু বলনি। আমি বাসায় একাই থাকি, আমার মা বাবা নেই, আমি এতিম। ও, তাহলে তোমার চলে কেমন করে? বিকেলে 2টা টিউশনি পড়াই, ওখান থেকে আমার হয়ে যায়। আমার জন্য তোমার টিউশনি পড়ানো বাদ চলে যাচ্ছে। তবে এতে কোনো সমস্যা নেই, আমি ছুটি নিয়ে এসেছি। ও, এমন ভাবে গল্প করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যায় অনামিকা চলে গেল। মামা গিয়ে দরজা আটকে দিয়ে এসে আমার কাছে এসে বলল, এগুলো কেমনে কি হলো? কার এত বড় সাহস যে তোকে পুলিশ দিয়ে মারায়? ও হ্যাঁ, পুলিশ চিন্তা মনে হয় এতক্ষণে মাটির নিচে চলে গেছে। এমনটা করার কি দরকার ছিল? আমার একমাত্র ভাগ্নের শরীরে আঘাত করে পার পেয়ে যাবে। কিন্তু ওদের পানি মারা ঠিক হয়নি। এই বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না। আর তোর কাজের কি খবর? সুস্থ হয়ে তাড়াতাড়ি সব কমপ্লিট করব। এখন আবার কে ফোন দিল? কে ফোন দিল? তোর আম্মু ফোন দিয়েছে। কি? আর নে কথা বল। দাও। ফোনটা নিয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এখন তোমার শরীরের অবস্থা কেমন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কি করো? বের হচ্ছি। কোথায় যাবার জন্য বের হচ্ছ? তোমাকে দেখতে যাব। কি? আমি আর থাকতে পারছি না, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে। কিন্তু তুমি আসলে তো সবকিছু জানাজানি হয়ে যাবে। তা তো একদিন না একদিন হবেই। আমার মনের ভিতর কেমন করছে, আমি যতক্ষণ না তোমাকে দেখছি ততক্ষণ আমার মনের ভিতর শান্ত হবে না। কিন্তু আম্মু। কোনো কিন্তু না। ওকে, আল্লাহ হাফেজ, হাসপাতালে কথা হবে। আমি আর কিছু বলার আগেই আম্মু ফোনটা কেটে দিল। তোর আম্মু কি বলছে? আম্মু হাসপাতালে আসছে। কি? তাহলে তো আমাদের প্ল্যানের 12টা বেজে যাবে। আমরা তো তোর আব্বু আর ভাইয়ের খুনির কাছে পৌঁছতে পারবো না। তুই কি জানতে পেরেছিস তোর বাবা আর ছোট ভাইয়ের হত্যার পিছনে কে কে আছে? কিছু জানি, কিন্তু এদের লিডারকে এখনো জানতে পারিনি। ও মামা, আমার মনে হয় সরষের মধ্যে ভূত লুকিয়ে আছে।
তোর কথা ঠিক বুঝলাম না। আমার মনে হচ্ছে আমাদের কোম্পানি কেউ এর মধ্যে জড়িত আছে। হতে পারে। আমরা এভাবে কথা বলতে বলতে হঠাৎ রুমের দরজা খোলার শব্দ পেলাম। দরজার দিকে তাকিয়ে দেখি একটা বোরকা পরা মহিলা। মহিলাটা রুমের দরজা ভালোভাবে লাগিয়ে দিয়ে আমাদের কাছে এলো। কে আপনি? আমি আমি আর মামা আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। আম্মু, তুমি এভাবে? কি কপাল, আজ আমার ছেলেকে লুকিয়ে লুকিয়ে দেখতে আসতে হচ্ছে। কিছু করার নেই বোন, দুলাভাই আর ছোট ভাগ্নের হত্যাকারীকে ধরতে এমন করতেই হচ্ছে। আর তোমাকে কে মেরেছে? তোমাকে এ বিষয়ে না ভাবলেও চলবে, এগুলো আমি সামলে নিব। না, তুমি আমাকে বলো। না আম্মু, তোমাকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। বলো বলছি। আম্মুর এমন ঝাড়ি শুনে ভেজা বিড়ালের মতো চুপসে গেলাম। একটু ভয়ও পেলাম, তাই বললাম, বলছি আমাদের বিজনেস পার্টনার আমজাদ চৌধুরীর মেয়ে মায়া। কি? আমজাদ চৌধুরীর মেয়ের এত বড় সাহস আমার ছেলের শরীরে হাত দেয়? আমি তোর হাত কেটে ফেলবো। আম্মু শান্ত হও, তোমাকে কিছু করতে হবে না, যা করায় আমিই করব। আবারও দরজা খোলা শব্দ পেলাম। তখন আম্মু তাড়াতাড়ি পর্দাটা মুখে দিয়ে নিল। দরজার দিকে তাকিয়ে দেখি অনামিকা। অনামিকা ভিতরে এসে বলল, তোমাদের জন্য খাবার নিয়ে আসছি। ও। আর ইনিকে? কি বলবো বুঝতে পারছি না। তখন মামা বলল, আমাদের গ্রামে থাকতো, পরে গ্রাম থেকে ঢাকা চলে আসে। হঠাৎ আজ ওনার সাথে দেখা হয়ে গেল। আমাকে ঢাকায় দেখে ঢাকায় আসার কারণ জানতে চাইলো। আর তখন আলিমের কথা বলি, তাই দেখতে এলো। ও। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে পাশেই থাকুন। ও। আমি যাই তাহলে, আমার অনেক কাজ আছে। বাই, সকালে দেখা হবে। ওকে। অনামিকা চলে গেল। তখন আম্মু বলল, মেয়েটা কে? তোর বৌমা। মামার কথা শুনে মামার দিকে ভুরু কুচকে তাকিয়ে বললাম, শুধু বেশি বেশি বলো কেন? ও আমার বন্ধু, অন্য কিছু না। মেয়েটার নাম কি? ওর বাসা কোথায়? ওর বাসায় কে কে আছে? তুমি জেনে কি করবা? ও আমার বন্ধু, অন্য কিছু না। কে বন্ধু হবে? তুই না অনামিকা? আমার মনে হচ্ছে অনামিকা তোকে ভালোবাসে। বাদ দাও তো, আর তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? অনামিকা আমার জন্য ওর মায়ের রেখে যাওয়া গয়না বিক্রি করে আমার চিকিৎসা হাসপাতালে বিল দিয়েছে। তোমাকে ওই গয়নাগুলো খুঁজে বের করতে হবে। আমার কথা শুনে আম্মু আর মামা বড় বড় চোখ করে আমার দিকে তাকালো। কি হলো, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তোর কথা শুনে এবার আমি কনফার্ম, মেয়েটা তোকে ভালোবাসে। আরে না, অনামিকা আমাকে বন্ধু ভাবে। অনামিকা নিজেই বলেছে। অনামিকার সম্পর্কে বলো। কেন? তুমি ওর সম্পর্কে জেনে কি করবা? বলো। নাম অনামিকা, আমার থেকে 1 বছর বড়। অনামিকার মা বাবা বেঁচে নেই, অনামিকা এতিম। ওহো, অনামিকার বাসাটা কোথায়? এই তো কাছেই। অনামিকাকে তোমার পছন্দ? আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। তা তো জানি না। সমস্যা নেই, আশেপাশে যত জুয়েলারির দোকান আছে সেই দোকানগুলো উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেবা মানে? না মানে সব গয়না কিনে রেখে দিব আর কি। ভাইজান, তাই করো। আর খাবারগুলো দাও, আমার ছেলেটাকে খাইয়ে দিই, কতদিন থেকে খাইয়ে দেওয়া হয়নি। আম্মু খাইয়ে দিতে লাগলো আর আমিও খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আম্মু ওষুধ খাইয়ে দিল। তারপর আম্মু বলল, কখন বাসায় যাবে আর কখন তোমার চেয়ারে বসবা? আমি আর পারছি না। আম্মু আর 1টা মাস কষ্ট করে হলেও চালাও, তারপর আমি আমার চেয়ারে বসবো। আর কিন্তু 1টা মাস সময় দিলাম, এর থেকে বেশি না। আচ্ছা। আর মামা, তুমি তোমার কাজে লেগে যাও, আমি একটু বিশ্রাম নেই। তুমি শুয়ে পড়ো, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। দাও। আম্মু মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পর ঘুমিয়ে পড়লাম। তারপর আম্মু চলে গেল আর মামা জুয়েলারির দোকানগুলোতে চলে গেল। পরের দিন সকালে আমি আর মামা গল্প করছি, তখন অনামিকা আসলো। শুভ সকাল। শুভ সকাল। কি নিয়ে এসেছো? ভাত, মাংস আর সবজি। ও। মামা, আপনারা খেয়ে নেন। আর তুমি খেয়েছো? না,
তবে বাসায় গিয়ে খাবো। না, তুমি আমাদের সাথে খেয়ে নাও। না মামা, আমি বাসায় গিয়ে খাবো। আরে মা, খেয়ে নাও তো। অনামিকা আমাদের সাথে খেয়ে নিল, আমি নিজে খাইনি, মামা আমাকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে অনামিকা বলল, আমি চলে যাব, আমাকে ভার্সিটি যেতে হবে। ওকে। বাই, বিকেলে দেখা হবে। অনামিকা চলে গেল। তখন মামা বলল, ভাগ্নে, অনামিকাকে হারাতে দিস না। মামার কথা শুনে মামার দিকে ভুরু কুঁচকে তাকালাম। মামা আবার বলল, যদি হারিয়ে দিস তাহলে জীবনের সবচেয়ে বড় ভুল করবি। মামাকে কি বললো কিছুই বুঝতে পারছি না। এমন ভাবে তাকিয়ে আছিস কেন? এমনি। তুই বিশ্রাম নে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। ওকে, যাও। মামা বাইরে চলে গেল। আমি এটা ভালো করে বুঝতে পারছি আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চলেন সেগুলোর উত্তর দিই। আমি গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির মালিকের ছেলে। আমার মা আমি ছোট থাকতে ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। বাবার এত টাকা থাকার পরেও বাবা মাকে বাঁচাতে পারেনি। আমার মা মারা যাওয়ার পর বাবা আরেকটা মেয়েকে মানে মিসেস চৌধুরীকে বিয়ে করেন। আমি ভেবেছিলাম আমার সৎমা তো সৎমাই হবে, কিন্তু আমার ধারণা ভুল ছিল। আমার দ্বিতীয় মা আমাকে তার ভালোবাসা দিয়ে বুঝিয়ে দিয়েছেন সব সৎমা খারাপ হয় না। আমার বাবা যে আমার দ্বিতীয় মাকে বিয়ে করার আগে আমার মাকে বিয়ে করেছিলেন সেটা আমার দ্বিতীয় মা, আমার মামা, আমার ছোট ভাই ছাড়া কেউ জানে না। মামা সম্পর্কে বলি, মামা এক সময় একজন বড় মাপের গুন্ডা ছিল। এখনো তার লোকজন ঢাকা সহ আশেপাশে জেলাগুলোতে ছড়িয়ে ছিটিয়ে আছে। মামে যখন অন্য একটা গুন্ডার হাতে মারা যায় তখন থেকে গুন্ডার জগৎ ছেড়ে দেয়। মামা আর দ্বিতীয় বিয়ে করেননি। 3 মাস আগে আমার বাবা ছোট ভাই যখন পার্টিতে যাচ্ছিল তখন হঠাৎ তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। সবার অ্যাক্সিডেন্ট মনে হলেও আমার আর মামা আর আম্মুর এটা অ্যাক্সিডেন্ট মনে হয়নি, কারণ বাবার কাছে অনেক হুমকি আসতো। তাই মা বলছিল এই কেস পুলিশের কাছে দিতে, কিন্তু আমি আর মামা দেইনি। আমি নিজে সলভ করতে চেয়েছি আর আমার বাবার ভাইয়ের খুনিকে নিজে শাস্তি দিতে চেয়েছি। তারপর থেকে আমি তদন্ত শুরু করি। তদন্তের মধ্যে অনেক কিছু পাই, যার জন্য আমাকে ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে হয়। কারণ এখানে সাইম নামের একটা ছেলে আছে যে আমাকে আমার বাবা এবং ছোট ভাইয়ের খুনি পর্যন্ত পৌঁছে দিতে পারে। ভাবছিলাম কেসটা তাড়াতাড়ি শেষ করে দিব, কিন্তু এর মধ্যেখান থেকে মায়া নামের অহংকার মেয়েটা ঝামেলা শুরু করে দিল। একটু পর মামা এলো। 10 দিন পর রিলিজ নিয়ে বাসায় চলে গেলাম। আমার নিজের বাসা না, যেখানে ভাড়া থাকি সেখানে আর কি। রাতে বিছানায় শুয়ে আছি, তখন ফোনটা বেজে উঠলো। ফোনের দিকে তাকিয়ে দেখি অনামিকা ফোন দিয়েছে। ফোন ধরে বললাম, হাই। হ্যালো, কি করো? এই তো শুয়ে আছি, তুমি? আমিও। খেয়েছো? না, তুমি? এই মাত্র খেয়ে এসে তোমাকে ফোন দিলাম। ও। এইভাবে অনামিকার সাথে কিছুক্ষণ কথা বললাম, তারপর ফোন রেখে দিলাম। 5 দিন পর। তুই তাহলে থাক, আমি চলে গেলাম। ওকে, আর সাবধানে যেও। আর তুইও সাবধানে থাকিস। তারপর মামা বাসে উঠে চলে গেল। আমি হেঁটে হেঁটে আসছি, তখন দেখি মায়া কোথায় যাচ্ছে। মায়া আমাকে দেখে আমার সামনে দাঁড়িয়ে অবাক হয়ে বলল, কি রে ভিখারি, তুই বের হলি কেমন করে? যেমন ভাবে আসি তা জেনে তুমি কি করবা? ভিখারির বাচ্চা, তুই আমাকে তুমি বলার অধিকার পেলি কোথা থেকে? আমি তোমাকে ভালোবাসি, তাই সেখান থেকে অধিকার পেয়েছি। এখনো তোর মাথা থেকে ভালোবাসার ভূত নামেনি? দাঁড়া, তোর প্রেমের ভূত মাথা থেকে কিভাবে নামাতে হয় সেটা আমি ভালোভাবেই জানি। মায়ের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে হাঁটতে লাগলাম। পালাচ্ছিস কেন? কোনো উত্তর না দিয়ে একটা সিএনজি নিয়ে বাসায় চলে এলাম। পরের দিন সকালে ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন অনামিকার ফোন এলো। ফোন রিসিভ করতেই অনামিকা বলল, আজ ভার্সিটি যাবা? রেডি হচ্ছি। ও বাই, ভার্সিটিতে দেখা হবে। ওকে, আর আমার জন্য গেটের ওখানে দাঁড়িয়ে থাকবা। ওকে। ফোন কেটে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেলাম। একটু পর ভার্সিটিতে চলে গেলাম। এসে দেখি আমার কথা মতো অনামিকা গেটের কাছে দাঁড়িয়ে আছে। অনামিকার কাছে গিয়ে বললাম, চলো ভিতরে যাওয়া যাক।
এভাবে আর চোখে বারবার কি দেখছো? আজ তোমাকে দেখে অনেক সুন্দর লাগছে। তাই মায়া দেখে আমাকে পছন্দ করবে? আমার এমন কথা শুনে অনামিকার হাসি মাখা মুখটা চুপসে গেল। আমি মনে মনে মুচকি হাসলাম। আমি আর অনামিকা ভিতরে যেতেই মায়া বলে উঠল, কিরে ভিখারি খ্যাত, এত তাড়াতাড়ি সুস্থ আর জেল থেকে বের হলি কেমন করে বুঝতে পারছি না। হাসিস কেন? আর এই ভিখারিনীটাকে পেলি কোথায়? এটা কি তোর গার্লফ্রেন্ড নাকি? মায়া প্রশ্নের জবাব না দিয়ে আমি আর অনামিকা হাঁটতে লাগলাম। হঠাৎ মায়া আমার সামনে এসে দাঁড়ালো। কি সমস্যা কি? আমার সমস্যা হচ্ছিস তুই। তোকে দেখলে আমার সহ্য হয় না। আমাকে দেখতে কে বলেছে? আমি যখন আসবো তখন চোখ বন্ধ করে নেবা। ছোট লোকের বাচ্চা, তোকে তো। কিরে, তোর সমস্যা কি? কথায় কথায় এভাবে হাত তুলিস কেন? আমার ইচ্ছা, আর তুই আমার হাত ধরলি কেন? তো কি করব? আদর করবো নাকি? কুত্তার বাচ্চা, ভার্সিটিতে আজকে তোর শেষ দিন। মায়ের হাত ছেড়ে দিয়ে আমি আর অনামিকা চলে এলাম। আমার দিকে সবাই কেমন করে যেন তাকিয়ে আছে। ওদের এমন তাকানো দেখে নিজেকে ভিনগয়ের প্রাণী মনে হচ্ছে। আমি আর অনামিকা একটা গাছের নিচে এসে বসলাম। মাথায় হাত দিয়ে এত কি ভাবছো? মায়ের কথা। ওর সমস্যা কি বুঝতে পারছি না। আমি ভার্সিটি এলে সবসময় আমার পিছনে লেগে থাকে। ও তারপর আমরা গল্প করতে লাগলাম। কিছুক্ষণ গল্প করে ক্লাসে এলাম। টিফিনের সময় দেখলাম সাইমকে হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছে। আমিও ওর পিছু নিলাম। সাইম ভার্সিটি থেকে বের হয়ে একটা সিএনজি নিল। আমিও ওর পিছু নিলাম। একটু পর সাইম একটা বাড়ির কাছে নামলো। বাড়িটা এমন জায়গায় যে এদিকে তেমন কোনো মানুষ যাওয়া আসা করে না। বলতে গেলে একেবারে শুনশান আর নিশ্চুপ এলাকা। আমিও নামলাম। তারপর সাইমের পিছু পিছু যেতে লাগলাম। সাইম একটা বাসার ভিতরে ঢুকে গেল। আমি একটা জানালার পাশে গিয়ে জানালাটা হালকা করে খুলে ভিতরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করতে লাগলাম। ভিতরে একজন লোক আর সাইম কথা বলছে। লোক আমাকে জানা, আমাকে আবার বসকে খবর দিতে হবে। তারপর সাইম ওকে বলল। লোকটা কথা বলা শেষ করে বাসা থেকে বের হয়ে গেল। তারপর সাইমও বের হয়ে চলে গেল। না, আমাকে সাবধানে থাকতে হবে। তারপর আমি ওখান থেকে ভার্সিটিতে চলে এলাম। ভার্সিটির ভিতরে এসে দেখি অনামিকা দাঁড়িয়ে আছে। কোথায় যাওয়া হয়েছিল? একটু কাজ ছিল তাই বাইরে গেছিলাম। ও একটু দাঁড়াও, আমি ব্যাগটা ক্লাসরুম থেকে নিয়ে আসি। 5 দিন পর আম্মু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আর শরীরের অবস্থাও নাকি অনেক খারাপ। তাই হাসপাতালে যেতেই হলো। হাসপাতালের ভিতরে যাব, তখন আম্মুর সিকিউরিটিটা আমাকে আটকে দিল আর বলল, আপনাকে যেতে দেওয়া হবে না। দেখুন, আমাকে যেতে দিন। আপনি আমাদের বিরক্ত না করে যান তো। প্লিজ আমাকে যেতে দিন। বলছি না যেতে দেওয়া হবে না। আরে মিসেস চৌধুরী আমার আম্মু। তুই তো আমাদের হাসালি রে। ম্যামের কোনো ছেলে মেয়ে নেই, আর তুই ম্যামের ছেলে বলে দাবি করছিস। এই, তুই মজা না করে যাবি না তোকে মারতে মারতে হাসপাতাল থেকে বের করব। সত্যি বলছি, আমি মিসেস চৌধুরী ছেলে। এই, তুই যাবি না? তোকে এবার গুলি করব কিন্তু। আচ্ছা, আপনি আপনার ম্যামকে বলেন যে আব্দুল আলিম এসেছে। দেখ ভাই, মাথা গরম করাস না, এখান থেকে চলে যা, না হলে কিন্তু। ওখান থেকে মন খারাপ করে একটু দূরে এসে আম্মুর ফোনে ফোন করলাম। 2 বার রিং হতেই ফোনটা রিসিভ হলো। আম্মু, তোমার সিকিউরিটিরা তো আমাকে ভিতরে যেতে দিচ্ছে না। দাঁড়াও, আমি সিকিউরিটিকে ফোন করেছি। ওকে। ফোন কেটে দিয়ে আবার ওই সিকিউরিটির সামনে গেলাম। সিকিউরিটিটা আমাকে দেখে বলল, আবার তুই এসেছিস? আর আপনার ফোন বাজছে, রিসিভ করেন।
সিকিউরিটিটা ফোন রিসিভ করে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি কি এবার ভেতরে যেতে পারি? জি স্যার। তুই থেকে শুধু তুমি আর স্যার। সরি স্যার। সমস্যা নেই। ওখান থেকে আম্মুর কাছে চলে এলাম। এসে আম্মুকে বললাম, কেমন আছো আম্মু? ভালো, তুমি? আলহামদুলিল্লাহ ভালো। তোমার কাজ শেষ? হ্যাঁ আম্মু, প্রায় শেষ। গুড জব। তাহলে তুমি আমার সাথে বাসায় যাচ্ছ, না বলতে পারবে না। আম্মু, আমার কাজ তো পুরো কমপ্লিট হয়নি। আমি আর বিজনেস সামলাতে পারছি না, তুমি বিজনেস সামলাও আর তোমার কাজ করো। আর কিছুটা দিন সময় দাও। আর না। আর 5 দিন। আচ্ছা, তবে তোমাকে আমার সাথে বাসায় যেতে হবে। কিন্তু কোনো কিন্তু না। ওকে, যাব। আর চলো, হাসপাতালে আর থাকতে ভালো লাগছে না, অনেক বোরিং লাগছে। ওকে। আমি আর আম্মু বাইরে বের হয়ে আসলেই তো অবাক, কারণ পুরো মিডিয়ার লোক ভর্তি। আমি কিছু বুঝতে পারছি না মিডিয়ার লোকজন এখানে কি করছে। সাংবাদিকরা জিজ্ঞাসা করা শুরু করলো, আর আম্মু সবকিছু বলল যে আমি তার কেমন ছেলে। খবরটা দ্রুত ছড়িয়ে পড়ল যে মিসেস চৌধুরীর ছেলে আমি। তারপর ওখান থেকে গাড়িতে উঠলাম। সামনে 2টা সিকিউরিটির গাড়ি আর পিছনে আরেকটা। ওইদিকে মায়াদের বাসায় মায়া তো চোখ বড় বড় করে টিভির দিকে তাকিয়ে আছে। আর মায়ের বাবারও সেম অবস্থা। শুধু মায়ের বাবা না, আব্বুর সব বিজনেস পার্টনার সেম একই অবস্থা। আব্বু, মিসেস চৌধুরী এটা কি বললো? আমি তো সেটাই দেখছি। হান্নান কবে আরেকটা বিয়ে করেছিল আমরা জানতেও পারিনি। না, ওই ছেলের বিষয়ে এখনই তো আমাকে জানতে হবে। ইসরে, কত বড় ভুল করেছি। আগামীকাল আলিম ভার্সিটি এলে সরি বলে নিব আর আমি নিজে প্রপোজ করব। বাসায় চলে এলাম। তারপর আম্মুকে গাড়ি থেকে ধরে বাসার ভিতরে নিয়ে এলাম। তারপর আম্মুর রুমে আম্মুকে নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আম্মু, তুমি বিশ্রাম করো। লতিফ মিয়া, আমার ছেলের ছাদের উপরে সবচেয়ে বড় রুমটা দেখিয়ে দাও। লতিফ মিয়া হচ্ছে আমাদের বাসার কাজের লোক। লতিফ মিয়া আমাকে আমার রুম দেখিয়ে দিয়ে চলে গেল। রুমটা অনেক সুন্দর করে সাজানো আছে, সাথে একটা বেলকনিও আছে। বলতে গেলে রুমটা রাজাদের রুমের থেকে কম না, আর বাসাটা রাজাদের রাজমহল থেকে কম না। রাত 12টা বাজতে গেল, কিন্তু অনামিকা ফোন দিল না। বুঝতে পারছি না অনামিকা আজ হলো কি। ও তো প্রতিদিন 9টা থেকে 10টার মধ্যে ফোন দেয়, কিন্তু আজ 12টা বাজতে চলল, তাও ফোন দিল না। কিন্তু আজ 12টা বাজতে চলল, তাও ফোন দিল না কেন? তাই আমি ফোন দিলাম। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার রিসিভ করলো। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? মনে হচ্ছে তুমি কান্না করছো। কই না তো, একটু ঠান্ডা লেগে গেছে। ও, কি করো? শুয়ে আছি, তুমি? আমিও। বাই, ঘুম আসছে। ওকে বাই। আর আগামীকাল ভার্সিটিতে আসবা? কেন? আচ্ছা, তুমি আজ এমন ভাবে কথা বলছো কেন? মনে হচ্ছে আমাকে ইগনোর করছো। কই না তো। মিথ্যা বলবো না, কি হয়েছে বলো। কি হলো বলো, চুপ করে আছো কেন? তুমি আমাকে মিথ্যা বলছো, তুমি একটা মিথ্যাবাদী। মানছি মিথ্যে বলেছি, তবে একটা কারণ ছিল। কিন্তু তুমি কান্না করছো কেন? ইচ্ছে হয়েছে তাই। আর তুমি আমাকে ফোন দিবা না। তুমি অনেক বড় লোকের ছেলে আর আমি সাধারণ ঘরের মেয়ে। বন্ধুত্বের মাঝে উচ্চবিত্ত আর নিম্নবিত্ত দেখে নাকি? আর বন্ধু তো বন্ধুই, এখানে ধনী গরিবের তফাৎ এলো কোথা থেকে? চুপ করে আছো কেন? বাই, ভার্সিটিতে দেখা হবে। অনামিকা ফোন কেটে দিল। আমি মনে মনে হাসলাম। পাগলিটা বলতে পারে না যে তোমাকে ভালোবাসি। তা না বলুক, আগামীকাল আমি বলে দিব। এখন মনে হয় কান্না করছে, আর যত ইচ্ছা কান্না করে নিক। ইনশাল্লাহ আগামীকাল থেকে আর কান্না করতে দিব না। পরের দিন সকালে, আম্মু আমি ভার্সিটিতে যাচ্ছি। যাও, আর সাথে গার্ড নিয়ে যাও। আম্মু আমার গার্ড লাগবে না। এখন সবাই জেনে গেছে তুমি আমার ছেলে, তাই তোমার প্রাণের ঝুঁকি আছে। আমি তোমার আব্বু আর তোমার ছোট ভাইয়ের মতো তোমাকে হারাতে পারবো না।
কান্না করো কেন? আচ্ছা আমি গার্ড নিয়ে যাচ্ছি, আর প্লিজ কান্না করো না। আর আমার বৌমাকে সাথে নিয়ে আসবা। বৌমা পেলে কোথায়? কেন অনামিকা? আমার কথা শুনে আম্মু দিকে বুরুকিসকে তাকালাম। এমন ভাবে তাকাও কেন? না এমনি। ওকে বাই, আমি যাই। যাও, আর আমি যেটা বললাম সেটা করবা। বাসা থেকে বের হয়ে কনিএক্স CCXR টেভিটা বুলেট প্রুফ গাড়ি, বাংলাদেশে যার মূল্য প্রায় 33,24,00,000 টাকা, আর সাথে 10 জন গার্ড নিয়ে ভার্সিটির দিকে রওনা হলাম। 30 মিনিট পর ভার্সিটি চলে এলাম। সবাই তো গাড়ির দিকে হা করে তাকিয়ে আছে। সবার এমন তাকিয়ে থাকা দেখে আমি হাসলাম। গাড়ি থেকে নামা মাত্রই সবাই আমার কাছে আসতে লাগলো। তখন আমার গার্ডরা সবাইকে বাধা দিল। মায়াকে দেখলাম আসার জন্য অনেক চেষ্টা করছে, আর গার্ড তাকে বলছে, যেতে দাও, না হলে তোমার স্যারকে বলে তোমার চাকরি খাবো। আর আমাকে চিনো আমি কে? চিনি ম্যাম, আপনি আমদাদ স্যারের মেয়ে, কিন্তু স্যারের পারমিশন ছাড়া আপনাকে আমি ভিতরে যেতে দিতে পারবো না। তোমার স্যার আর আমার আব্বুকে বলে তোমার চাকরি খাবো। আপনার যা ইচ্ছা করতে পারেন। ভালোভাবে ডিউটি করার জন্য যদি চাকরি যায় তাহলে আমার কোনো অসুবিধা থাকবে না। অহংকারী তো অহংকারী, মরলেও মনে হয় মায়া ঠিক হবে না। অনামিকাকে দেখলাম এক কোণে দাঁড়িয়ে আছে আর আমার দিকে তাকিয়ে আছে। অনামিকার চোখ দুটো অনেক লাল হয়ে আছে। বুঝতে পারলাম রাতে অনেক কান্না করেছে। আমার সিকিউরিটির মেন দায়িত্বে যে আছে তার নাম মাহিম, তাই মাহিমকে বললাম, মাহিম মেয়েটাকে আসতে দাও। জি স্যার। দাঁড়া, এবার তোর ব্যবস্থা করছি। মায়ার কথায় মাহিম অনেক ভয় পেয়ে গেল। মায়া আমার কাছে এসে বলল, কেমন আছো? বাহ অনেক সুন্দর তো, হঠাৎ তুই থেকে একবারে তুমি। সরি, আমি এতদিন তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই সরি, প্লিজ ক্ষমা করে দাও। ওকে ক্ষমা করে দিলাম। আর কিছু কি বলবেন? আর আপনি করে বলছো কেন? তুমি বলো। যা বলার তাড়াতাড়ি বলেন। মায়াকে দেখলাম ওর ব্যাগ থেকে একটা গোলাপ ফুল বের করলো, তারপর আমার সামনে হাঁটু করে বসে বলল, আই লাভ ইউ। অনামিকার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। অনামিকা এখানে এসো। অনামিকা আসছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। আমি এবার একটু জোরে করে বললাম, কি হলো, আসতে বলছি না? অনামিকা ভয়ে ভয়ে আমার সামনে এসে মাথা নিচু করে দাঁড়ালো। আমি কি এভাবে বসে থাকবো? মায়ের কাছ থেকে ফুলটা নিয়ে মায়ের মুখে ছুঁড়ে মারলাম। তারপর বললাম, তোর যোগ্যতা কি আছে আমাকে প্রপোজ করার? আমি সত্যি তোমাকে ভালোবাসি, প্লিজ ফিরিয়ে দিও না। হাত ছাড়ো। প্লিজ। তোর সাহস কি করে হয় আমার হাত স্পর্শ করার? তুই আমার টাকাকে ভালোবাসিস, আমাকে না। আর তোকে এত সহজে ক্ষমা করবো ভেবেছিস? কখনো না। তোর কাছ থেকে প্রতিটা অপমান আর প্রতিটা থাপ্পড়ের প্রতিশোধ নেব। তুই আমার সাথে কি কি করেছিস সেগুলো আমি ভুলিনি। অনামিকার হাত ধরে টানতে টানতে একটা গাছের নিচে এলাম। এসে অনামিকাকে বললাম, এই যে মিস, এভাবে তাকিয়ে আছো কেন? এমনি। তোমার চোখ লাল হয়ে আছে কেন? তুমি কি রাত জেগেছিলা? কই না তো। আর তুমি মায়াকে এভাবে সবার সামনে থাপ্পড় না মারলেও পারতে। তুমি না মায়াকে ভালোবাসো? একটা সময় ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসি না। এখন অন্য একজনকে ভালোবাসি। ও, তো কাকে ভালোবাসো? নিজেকে। ও আমি না একজনকে সত্যি ভালোবাসি, সেও মনে হয় আমাকে ভালোবাসে। আচ্ছা, তাকে যদি আমি প্রপোজ করি তাহলে সে কি আমায় আপন করে নিবে? কেন তোমাকে মেনে নেবে না? তুমি দেখতে যেমন হ্যান্ডসাম তেমনি অনেক বড় লোক। চলো আমার সাথে, আজই মেয়েটাকে প্রপোজ করব। আমি যাব না, তুমি একাই যাও। তোমার চোখে পানি কেন? কই না তো। আর চোখে কি যেন পড়লো। এমনি। তাহলে চলো আমার সাথে। না, তুমি যাও। আর আমি বাসায় গিয়ে কি করব?
তুমি আমার সাথে থাকলে একটু সাহস হবে, আর যদি না যাও তাহলে তোমাকে কোলে তুলে নিয়ে যাব। ওকে চলো। অনামিকার কান্না দেখে মনে মনে হাসছি। পাগলিটা ভালোবাসে কিন্তু বলতে পারে না। না থাক, যাওয়া লাগবে না। কেন? অনামিকা, আই লাভ ইউ। ডু ইউ লাভ মি অ্যান্ড উইল উই বি মাই লাইফ পার্টনার? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু বলতে পারো না। হয়তো আমি তোমার থেকে ছোট ভেবে তাই। অনামিকা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আরে পাগলি, কান্না করছো কেন? তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন তোমাকে ভালো লেগে যায়। যখন দ্বিতীয় দিন তোমাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি তখন আমার অনেক খারাপ লাগে। তোমাকে যখন হাসপাতালে নিয়ে যাই আর তোমার সেবা করতে লাগে তখন নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলি। ভেবেছিলাম একটা সময় দেখে তোমাকে বলবো, কিন্তু সাহস পাইনি। যদি তুমি আমাকে বন্ধু ভাবতে আর ফিরিয়ে দিতে, আর যদি কথা বলা বন্ধ করে দিতে, তাই। কিন্তু যখন তুমি বলেছিলে তুমি মায়াকে ভালোবাসো তখন মনে হয়েছিল আমার প্রাণটা যেন কেউ টেনে হিচড়ে বের করে নিচ্ছিল। যখন তোমাকে মায়া ফিরিয়ে দিয়েছিল তখন অনেক খুশি হয়েছিলাম। তোমাকে যখন মায়া মারে তখন মনে হয়েছিল মায়ার গলা টিপে ধরে মায়াকে মেরে ফেলি। আবার যখন গতকাল জানতে পারলাম তুমি মিসেস চৌধুরীর ছেলে, তখন আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে গিয়েছিল। পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমি ধরেই নিয়েছিলাম এবার তোমাকে সত্যিই হারিয়ে ফেলেছি। জানো, গতকাল বিকেল থেকে আজ সকাল পর্যন্ত শুধু কান্না করেছি, রাতে ভালোভাবে ঘুমিয়েও নি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কখনো না। আর আজ যত ইচ্ছে কান্না করে নাও, আর কোনোদিন তোমাকে কান্না করতে দিব না, ইনশাল্লাহ। আন্টি আমাদের মেনে নেবেন তো? মেনে নেবে না? মেনে নিয়েছে। আজকে সকালেই তোমার কথা আম্মু বলেছিল। ও অনামিকাকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বললাম, এখন কান্না থামাও। এতক্ষণ খেয়াল করিনি, এখন করলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম পুরো ভার্সিটির ছাত্রছাত্রীরা আমাদের ঘিরে আছে, আর অনেকেই ভিডিও করছে, ফটো তুলছে। আচ্ছা চলো। কোথায়? আমাদের বাসায়। ও অনামিকা আর আমি হাঁটতে লাগলাম, আর আমার গার্ডরা সামনে সবাইকে সরিয়ে দিল। গাড়ির কাছে এসে গাড়ির দরজা খুলে অনামিকাকে বললাম, গাড়িতে ওঠো। অনামিকা গাড়িতে উঠল, আমিও গাড়িতে উঠে চালাতে লাগলাম। কিছুক্ষণ পর বাসায় চলে এলাম। অনামিকা গাড়ি থেকে নেমে বাসার দিকে তাকিয়ে আছে। অনামিকার এমন তাকিয়ে থাকা দেখে বললাম, ম্যাম ভিতরে কি যাবেন না? এখানে এভাবে হা করে তাকিয়ে থাকবেন? বাসার ভিতরে এলাম। অনামিকা বাসার ভিতরে এসে চারদিকে তাকাতে লাগলো। আম্মু, ও আম্মু, কোথায় গেলা? আম্মু রুম থেকে বেরিয়ে এসে বলল, এত জোরে চিৎকার করছো কেন? এই দেখো কাকে নিয়ে এসেছি। ও অনামিকা, এসো মা, আমার কাছে এসো। জি। তোমার চোখ এমন লাল হয়ে আছে কেন? এমনি আন্টি। আন্টি না, আম্মু বলবে। ওকে। তোমার আত্মীয় স্বজন কে কে আছে? আমার 2টা চাচা আছে আর ওদের পরিবার, আর একটা ফুপু আছেন, থাকে রাজশাহীতে। আম্মু তোমরা কথা বলো, আমি আমার রুমে যাচ্ছি। ওকে। তোমার চাচারা কি করে? সবাই জব করে। ও, আমি চাচ্ছি তোমাদের বিয়ে আগামী কাল দিতে। এতে তোমার কোনো আপত্তি আছে? এখন আপনি আমার আম্মু, আপনি যা ভালো বোঝেন, আর আমার কোনো আপত্তি নেই। ওকে, আগামীকালই তোমাদের বিয়ে। এখন তুমি রেস্ট নাও। জি আম্মু, আপনার ছেলের রুমটা কই? ওই যে ওটা। ওকে আম্মু। আমি পোশাক চেঞ্জ করছি। হঠাৎ কারো চিৎকার শুনে তার দিকে তাকালাম। তাকিয়ে দেখি অনামিকা চোখে হাত দিয়ে আছে। আরে এমনভাবে চিৎকার করলে কেন? সরি, ভুল সময় এন্ট্রি করে ফেলেছি। আচ্ছা আমি পরে আসছি। ভেতরে এসো, দরজাটা আটকে এসো। তো দরজা আটকাবো কেন?
এমনভাবে তোতলাচ্ছ কেন? তুমি পোশাক পরেছো? না। তাড়াতাড়ি পোশাক পরো। অনামিকা চোখে হাত দিয়ে আছে। আমি চুপি চুপি অনামিকার পিছে গিয়ে দাঁড়িয়ে বললাম, এভাবে চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমার কথা শুনে অনামিকা চমকে উঠল। অনামিকা তোতলাতে তোতলাতে বলল, আমার কাছে আসবা না, না হলে আমি চিৎকার দিব। দাও দেখি কত জোরে চিৎকার দিতে পারো। ভালো হচ্ছে না কিন্তু। খারাপ কিছুই হচ্ছে না, সব ভালো হচ্ছে। সত্যি সত্যি চিৎকার দিব। আমি কি বারণ করেছি নাকি? অনামিকা এবার সত্যি সত্যি চিৎকার দিল। আমি তাড়াতাড়ি ওর মুখ চেপে ধরলাম। পাগল নাকি? আমি তো পোশাক পরে আছি। অনামিকা ওর মুখ থেকে আমার হাত সরিয়ে নিয়ে বলল, আমি তো আগেই বলেছি, আর তুমি পোশাক পরে নিয়েছো তো মিথ্যা বললা কেন? একটু মজা করলাম, এই আর কি সিনিয়র। তুমি আস্ত একটা ফাজিল। তোমার রুম এত বড়? তুমি রেস্ট করো, আমি একটু বাইরে যাব। আমিও যাব। না, তুমি রেস্ট করো, এমনিতে রাতে ঘুমাওনি, আর দিনে রেস্ট না নিলে অসুস্থ হয়ে পড়বে। ওকে যাও, আর তাড়াতাড়ি আসবা। ওকে। রুম থেকে বেরিয়ে নিচে এলাম। এসে আম্মুকে বললাম, আম্মু আমি বাইরে গেলাম। কোথায় যাবা? আজকে সব শত্রুতার ইডি আনতে। যাচ্ছ যাও, যেন তোমার কিছু না হয়। তোমার কিছু হলে? আম্মুকে পুরো কথা বলতে না দিয়ে বললাম, যাওয়ার সময় এরকম অলক্ষণে কথা বলো না তো, আমার মামার সাথে আছেই। তবুও সাবধানে থেকো। আর অনামিকা কোথায়? আমার রুমে শুয়ে আছে। ওকে আম্মু আমি গেলাম। বাসা থেকে বেরিয়ে এলাম। মামাকে ফোন দিলাম। মামা ফোন রিসিভ করে বলল, ভাগ্নে, এরা মুখ খুলছে না, এদের বসকে। দাঁড়াও আমি আসছি, আর ওদের মুখ কিভাবে খুলতে হয় সেটা আমি ভালো করে জানি। তাড়াতাড়ি জঙ্গলের ভেতরে থাকা বাসায় চলে আয়। ওকে। তারপর বাইক নিয়ে বের হয়ে গেলাম। ওইদিকে মায়া ভার্সি থেকে এসে রুমে বসে বসে কাঁদছে। মায়ার আব্বু জানতে পারলো যে মায়া কাঁদছে, তাই মায়ার আব্বু মায়ার রুমে গিয়ে মায়াকে বলল, মায়া তুমি এমনভাবে কাঁদছো কেন? আব্বু, আমি আলিমকে ভালোবাসি। আমি ওকে বিয়ে করতে চাই। আমি ওকে না পেলে সুইসাইড করব। মায়ার আব্বু মায়ার এমন কথা শুনে ঘাবড়ে গেল, কারণ মায়ার আব্বু ভালো করে জানে মায়া যা বলে মায়া তাই করে। মায়ার আব্বু একটু ভেবে বলল, কান্না করো না, আমি মিসেস চৌধুরীর সঙ্গে কথা বলবো। কথা বলবো না, তুমি এক্ষুনি ওদের মায়ার আমজাদ চৌধুরী আমাদের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে গেল, আর আমি জঙ্গলের ভেতরে থাকা ভাঙা বাড়িতে চলে গেলাম। মামা ওদের কোথায় রাখছো? আমার সাথে আয়। মামার সাথে একটা রুমে এলাম। এসে দেখি দুজনকে বেঁধে রাখা হয়েছে। দুইজনের অবস্থা খুব খারাপ, অজ্ঞান হয়ে আছে। মামাকে বললাম, মামা এরা কিছুই বলেনি? না। লবণ, অ্যাসিড, মরিচের গুঁড়া নিয়ে এসো। এগুলো কি করবি? নিয়ে এসো, তারপর দেখতে পাবা আমি এগুলো কি করব। ওকে। মামা তার একটা লোককে দিয়ে আমি যা যা বললাম সেগুলো নিয়ে আসতে বলল। 15 মিনিটে এগুলো চলে এলো। আমি ওদের চোখে পানির ঝাপটা দিয়ে ওদের জ্ঞান ফিরালাম। ওদের জ্ঞান ফিরতেই আমি ওদেরকে বললাম, কিরে তোদের বসের নাম বলবি? কিন্তু ওরা না বলল। তাই মামাকে বললাম, মামা এরা যখন বলবে না তখন এদের বেঁচে রেখে কি হবে, এদের মেরে ফেলি। তুমি অথবা তোমার লোকদেরকে বলো, আগে ওদের মুখ বেঁধে দাও, না হলে এদের চিৎকারে এখানে থাকতে পারবে না। এদের পায়ে সিজার ব্লেড দিয়ে কেটে কাটা জায়গায় অ্যাসিড, লবণ, মরিচের গুঁড়া দিতে বলো। আমার কথা মতো মামার লোকজন শুরু করলো টর্চার। দুজনের মরার মতো অবস্থা। এখনো তোদের হাতে সময় আছে, বলে দে। টর্চার সহ্য করতে না পেরে একজন বলে দিল,
আমার অনুমান ঠিক। আমার বাবার গাড়ি অ্যাক্সিডেন্ট পিছনে আমার বাবার বিজনেস পার্টনারের হাত ছিল। এখন এদের কি করবি? আর ধোকাবাজ লোভী আমজাদকে কি করবি? ওর ব্যবস্থা তাড়াতাড়ি করব, আর এদের হাসপাতালে নিয়ে যাও। ওকে, তুই যা, আমি ওদের হাসপাতালে ভর্তি করে আসছি। আচ্ছা। তারপর ওখান থেকে বাসার দিকে রওনা দিলাম। ওইদিকে বাসায় আমজাদ সাহেব যে হঠাৎ কি মনে করে? আমার মেয়ের জন্য আশা লাগলো। আম্মু মায়াকে দেখে তো রাগে ফুটছে, কিন্তু কিছু বলছে না। আম্মু তাও হাসি মুখে বলল, মায়া মামনির কি হয়েছে? মায়া নাকি আপনার ছেলেকে ভালোবাসে, তাই ওদের বিয়ের সম্পর্কে কথা বলতে আসলাম। ও, কিন্তু আমার ছেলের তো বিয়ে ঠিক করা হয়ে গেছে, আর আমার ছেলের বিয়ে আগামী কালকেই। ইতিমধ্যে সবাইকে জানানোও হয়ে গেছে, শুধু আপনি বাদ ছিলেন। আম্মুর কথা শুনে মায়া কাঁদতে শুরু করলো। মায়া কাঁদতে কাঁদতে বলল, আন্টি, আমি আলিমকে অনেক ভালোবাসি, প্লিজ বিয়েটা ভেঙে দেন। কতটা ভালোবাসি সব জানি, আর এটাও জানি ভার্সিটিতে আমার ছেলের সাথে কি কি করেছো। আম্মুর কথা শুনে মায়া চুপ হয়ে গেল আর কাঁদতে লাগলো। আম্মু আবারও বলল, আপনারা আসতে পারেন, আর আমার ছেলের বিয়েতে অবশ্যই আসবেন। আন্টি প্লিজ বিয়েটা ভেঙে দেন। আমি বাসার ভিতরে আসতেই দেখি মায়া আর মায়ার বাবা বসে আম্মুর সাথে কথা বলছে। আমার ওদের চোখে চোখ পড়ল। তখন আমি মায়ার দিকে রাগীভাবে তাকালাম। তারপর ওখান থেকে রুমে চলে এলাম। রুমে এসে দেখি অনামিকা ঘুমিয়ে আছে। আমি কি দুষ্টুমি করে অনামিকা নাকে সুরসুরি দিতে লাগলাম। আমার এমন সুরসুরি দেওয়াই অনামিকা ধরফর করে উঠে পড়ল। অনামিকার এমন উঠে যাওয়া দেখে আমি হাসতে লাগলাম। হাসতে হাসতে দেখলাম অনামিকা আমার মুখের দিকে তাকিয়ে আছে। হাসি থামিয়ে বললাম, এমনভাবে কি দেখছো? কিছু না। আর এভাবে ঘুম থেকে উঠলা কেন? আমারও কিন্তু একদিন সময় আসবে। তাই? হুম। ঘুম পাড়া শেষ হলে নিচে চলো। ওয়াশরুম কোন দিকে? এই তো এইদিকে। আমি ফ্রেশ হয়ে আসি। ওকে যাও। অনামিকা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলো। চলো নিচে যাই। হুম। আমি আর অনামিকা নিচে এলাম। নিচে এসে দেখি মায়া আর তার বাবা এখনো যায়নি। অনামিকা, এখানে আসো। জি। অনামিকা আম্মুর পাশে গিয়ে বসলো। তখন আম্মু বলল, এটা আমার বৌমা। মায়া মাথা নিচু করে কাঁদছে। আমার তো অন্য একা কান্না। আর ওর বাবা আমজাদ চৌধুরীকে দেখে রাগ উঠতেই থাকছে। ইচ্ছে করছে এখানে দুজনকে গুলি করে মারি। আমজাদ চৌধুরী বলল, ওকে, আমরা তাহলে যাই। আমজাদ চৌধুরী আর মায়া চলে গেল। আম্মু, আমি বাসায় চলে যাব। এখন? হুম। খাওয়া দাওয়া করে বিকেলে বিয়ে শপিং করতে যাবে? এখনই চলে যাব। এখন না, বিকেলে যাবে। এখন গিয়ে কি করবা? ওকে, বিকেলে যাব। একটু পরে মামা এলো। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। বিকেলে অনামিকা, আম্মু, মামা সবাই মিলে শপিং করতে গেলাম। রাতের শপিং শেষ করে অনামিকাকে ওর বাসায় রেখে চলে এলাম। পরের দিন সকালে একটা ফোন আসলো। আমি রিসিভ করতেই ওপাশ থেকে বলল, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি অনামিকাকে শেষ করে দেব। আপনি কে বলছেন? আমি মায়া বলছি, আর অনামিকা আমার কাছে বন্দি। কি, তোর এত বড় সাহস? তুই অনামিকাকে কিডন্যাপ করেছিস? এত মাথা গরম করে কোনো লাভ নেই। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য সবকিছু করতে পারি। তুই আমার ভালোবাসা কোনোদিনই পাবি না। আমি তোমাকে না পেলে অনামিকাকেও পেতে দেব না। আমি অনামিকাকে শেষ করে দেব। প্লিজ এমনটা করিও না। আমাকে কি করতে হবে বলো? এই তো লাইনে এসেছো। তোমাকে বেশ কিছু করতে হবে না, শুধু আমাকে বিয়ে করতে হবে। আমি তোর মতো মেয়েকে বিয়ে করতে পারবো না। তাহলে অনামিকা শেষ? ওকে, করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যাওয়ার পর অনামিকাকে ছেড়ে দিতে হবে। ওর কোনো ক্ষতি করতে পারবে না।
ওকে, আমি তোমার শর্তে রাজি। আর তাহলে পুরনো ফ্যাক্টরিতে চলে আসো, আর কোনো চালাকি করবা না। যদি করো তাহলে অনামিকা শেষ। ওকে, কোনো চালাকি করব না। ফোন কেটে তাড়াতাড়ি নিচে এলাম। আমার এভাবে আশা দেখে মামা বলল, কিরে, তুই এমনভাবে নিচে এলি কেন? আর তোকে এমন চিহ্নিত দেখাচ্ছে কেন? মায়া অনামিকাকে কিডন্যাপ করে নিয়েছে। কি বলিস? মায়া বলেছে আমি যদি মায়াকে বিয়ে না করি তাহলে অনামিকাকে মায়া মেরে ফেলবে। কি করব কিছুই বুঝতে পারছি না। আমাকে পুরো ঘটনাটা বল। মামাকে পুরো ঘটনা বললাম। মামা সব শুনে একটা প্ল্যান বের করলো। আপনাদের প্ল্যানটা পরে বলছি। তাহলে আমি যাচ্ছি, আর তুই একটু পর যা। ওকে। মামা বাইক নিয়ে চলে গেল। আমি বাসা থেকে বের হয়ে মাহিকে বললাম, মাহিম ভাইয়া শোনেন। জি স্যার, বলেন। আপনি আমাকে ফলো করেন, এমনভাবে ফলো করবেন যেন কেউ বুঝতে না পারে আপনি আমার পিছনে আছেন। আর সাথে কয়েকজনকে নিয়ে নেন। ওকে স্যার। তারপর আমি বাইক নিয়ে পুরনো ফ্যাক্টরির দিকে চললাম। ওইদিকে ফ্যাক্টরিতে, আরে আমদাদ সাহেব, আপনার লোকজনকে পিস্তল নামাতে বলেন। আমি আপনার শত্রু না, আমাকে আপনার বন্ধু ভাবতে পারেন। আমিও এমন একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। এই তোর অস্ত্র নামা। মামা, আপনি এগুলো কি বলছেন? ঠিক বলছি। আজ আলিমকে মেরে আমি আর আমদাদ সাহেব ওর বিশাল কোম্পানির মালিক হয়ে যাব। কি বলেন আমদাদ সাহেব? ঠিক বলেছেন। আমি ওর বাবা আর ছোট ভাইকে ট্রাক চাপা দিয়ে মারছি, এবার ওকেও মারবো। আমি আলিমকে তোমাদের মারতে দেব না। তুমি চুপ করো। ওরকম আলিম তোমার জীবনে কত আসবে যাবে, কিন্তু তুমি এরকম সুযোগ পাবে না। ছি, আপনি ওর মামা হয়ে ওর সাথে বেইমানি করবেন? এত টাকা পাওয়ার জন্য এমন বেইমানি 1000 বার করতে পারি। আমি ফ্যাক্টরিতে চলে এলাম। এসে বললাম, মামা তুমি এখানে কি করছো? আজ তোকে মেরে তো সব সম্পত্তির মালিক হব আমরা। হা 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 হা। তুমি আমার মামা সেটা ভাবতে আমার ঘৃণা করছে। টাকার কাছে এগুলো কিছুই না। আমি টাকার জন্য সব কিছু করতে পারি। মামাকে চোখ ইশারা করলাম। মামা আমজাদ চৌধুরী পিস্তলটা কেড়ে নিয়ে আমজাদ চৌধুরী মাথায় ধরল। আমি তাড়াতাড়ি অনামিকার কাছে গেলাম। তারপর অনামিকার বাঁধন খুলে দিলাম। বিশ্বাসঘাতক, তোকে তো আমি আজকে মেরেই ফেলবো। তোর অস্ত্র নিচে কর, না হলে তোদের বসকে গুলি করব। এই তোর অস্ত্র নামা। তুই ভাবলি কি করে যে আমি আমার ভাগ্নের সাথে এমন ধোঁকাবাজি করব? তুই আমার বাবা আর ছোট ভাইকে মেরেছিস, তাই না? আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। মাহিম ভিতরে এসো, তারপর এই সব কয়টাকে উপরে পাঠিয়ে দাও। মাহিম ভিতরে এলো, তার সাথে মামার কয়েকজন লোক। মামার লোকজন গুলি করে আমজাদ চৌধুরীর লোকজনকে মেরে ফেললো। এখন শুধু আমজাদ চৌধুরী আর মায়া বেঁচে আছে। কিরে, তুই কি বলছিলি? তুই আমার ভালোবাসাকে হত্যা করবি, তাই না? আমি তোমাকে সত্যি ভালোবাসি। তোর মতো মেয়ের মুখে ভালোবাসার কথা মানাই না। আমার ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা? তাও আবার তোকে? তোকে কোনোদিন ক্ষমা করবো না। পুলিশ! আমজাদ চৌধুরীর কথা শুনে আমার সামনে তাকায়। সেই সুযোগে আমজাদ চৌধুরী মামার কাছ থেকে পিস্তলটা কেড়ে নিয়ে আমার দিকে গুলি মারল। তাড়াতাড়ি মায়া আমার সামনে এসে দাঁড়িয়ে যায়, আর মায়ার বুকে গুলি ঢুকে যায়। মায়ার সাথে সাথেই নিচে পড়ে যায়। মামা তাড়াতাড়ি আমজাদ চৌধুরীর কাছ থেকে পিস্তল কেড়ে নিয়ে আমজাদ চৌধুরীকে গুলি মেরে দেয়। মায়া, এই মায়া, কথা বলো। আমাকে ক্ষমা করে দিও, না হলে মরেও শান্তি পাবো না। আর আমি তোমাকে সত্যি ভালোবাসি, সেটা আমার প্রাণ দিয়ে তোমাকে প্রমাণ দিয়ে গেলাম। তোমার কিছু হবে না, আমি তোমার কিছু হতে দেব না। ততক্ষণে অনেক দেরি হয়ে যাবে। তোমার কিছুই হতে দিব না। সুখে থাকিও, আর পারলে ক্ষমা করে দিও। তোমার কিছুই হতে দিব না। মায়াকে কোলে তুলতে যাব, তখন মায়ার দেহতা নিতর হয়ে পড়ল। কোনো নড়াচড়া করছে না, চোখ দিয়ে পানি বের হয়ে গেল। অনামিকা আমার কাঁধে হাত রাখলো। আমি অনামিকার দিকে কান্না ভেজা চোখে তাকালাম। অনামিকার চোখেও পানি। একটু পর বাসায় এসে দাফন সম্পন্ন করলাম। মনটা অনেক খারাপ।
মন খারাপ করো না, এটাই হয়তো বিধির বিধান। রাতে আমাদের বিয়েটা দমদম করে হলো। যেখানে খুশি হওয়ার কথা ছিল সেখানে মনটা অনেক খারাপ। রাত 1টায় বাসর ঘরে ঢুকলাম। আমার আসার শব্দ পেয়ে অনামিকা বিছানা থেকে উঠে আমাকে সালাম করতে এলো, কিন্তু দিলাম না। তোমার স্থান আমার পায়ে না, আমার বুকে। এগুলো চেঞ্জ করে অজু করে এসো, নফল নামাজ পড়বো। অনামিকা ওয়াশরুমে গিয়ে শাড়ি চেঞ্জ করে অজু করে এলো। তারপর 2 রাকাত নফল নামাজ আদায় করে দুজনে আমাদের জন্য দোয়া করলাম। তোমার জন্য একটা গিফট আছে। কি গিফট? এখন দিলে তো বাসর করা হবে না, সকালে দিব। যা, আমার বুঝি লজ্জা করে না? এত লজ্জা পাচ্ছ কেন? দাঁড়াও, তোমার লজ্জা ভাঙাচ্ছি। তারপর আর অনামিকাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তারপর আর বলবো না, লজ্জা লাগছে। বাকিটা ইতিহাস, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। গল্পটা এভাবে এখানে শেষ করলাম।